বেশি হবে, এবং অনেক টাইপের ম্যাথ, যত টাইপের হওয়া পসিবল সেগুলো সবগুলো জামিল ভাইয়া দেখিয়ে দিবেন। তো আমরা এই জায়গাটা এক্সপেক্ট করছি তুমি যখন পড়াশোনা হবে সেই পড়াশোনা রিলেটেড টপিক গুলো আজকের যেগুলো হবে সেগুলো তুমি কিউএনএ তে করবে। যদি কিনা ভাইয়া কোনো রেসপন্স জানতে চান যে তুমি এরকম একটা রেসপন্স তুমি বুঝতে পেরেছো কিনা বা অন্যান্য বিষয়, সেগুলো তুমি আমাদেরকে চ্যাট বক্সে জানাতে পারো। আর ক্লাস শেষে তোমার যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়েশ্চেন থাকে উদ্ভাস রিলেটেড, উদ্ভাসে কিভাবে যোগাযোগ করতে চাও বা খাতা পরীক্ষা এই জাতীয় কোনো কিছু বা অন্যান্য ক্লাস রিলেটেড কিছু, তুমি উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চে কথা বলতে পারো। এবং ক্লাস শেষে ফারুক ভাই তোমাদের জন্য কিছুক্ষণ ওয়েট করেন, তোমরা যাতে পার্সোনালি ভাইয়ার সাথে কথা বলতে পারো, তখন তুমি চাইলে চ্যাট বক্সে প্রশ্ন করতে পারো। তো এই বিষয়গুলোই মোটামুটি আমরা মাথায় রাখবো। আর আমরা জানি যে মোটামুটি তোমাদের অনেকেরই হয়তো বা কিছু প্রশ্ন আছে, তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবে শর্ট সিলেবাসে হবে কিনা, তুমি কোন বই পড়তে চাও, কোন বই পড়বে না পড়বে। তো এই বিষয়গুলো নিয়েও আমরা মাঝখানে ব্রেকের মধ্যে অথবা ব্রেক শেষে যে আলাদাভাবে কথা বলবো। এখন আমরা ফুললি পড়াশোনার উপর একটু ফোকাস করবো, ঠিক আছে? চলো তাহলে আজকে চমৎকার একটা ক্লাস জামিউল ভাই নিতে যাচ্ছেন, আমরা তাহলে উপভোগ করি। থ্যাংক ইউ সো মাচ জামিউল ভাই। অনেক অনেক ধন্যবাদ জাওয়াদ। আসসালামু আলাইকুম সবাইকে। আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইউ অল ইন দিস ক্লাস। আজকে আমাদের লেকচার হচ্ছে P06। আর P06 এর আমরা হচ্ছে কি একদম চ্যাপ্টার 1 পড়বো সেকেন্ড পেপারে, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। তো ইনিশিয়াল যে কথাগুলো সেগুলো তো জাওয়াদ ভাইয়া খুব সুন্দর করে বলে দিল। ভাইয়া তোমাদের জন্য কিউএনএ সেকশনে আছেন। ভাইয়াকে তোমরা তখনই প্রশ্ন করবা যখন আমার টপিকের কোন একটা কিছু আমি সম্পূর্ণ টপিক শেষ করার পরেও তুমি যদি কোনো প্রশ্নের উত্তর না পাও বা যদি কোনো প্রশ্ন স্টিল থেকে থাকে, তখন তুমি জাওয়াদ ভাইয়াকে কিউএনএ সেকশনে কোশ্চেন করতে পারো। আমাদের সাথে কথা হবে হচ্ছে গিয়ে চ্যাট বক্সের সাথে, মানে আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে আমরা চ্যাট বক্সে কথা বলবো। সো সবাই আমাকে একটু জানিয়ে দাও চ্যাট বক্সে একটা ইয়েস লিখে বা নো লিখে যে আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা সবাই। ওকে, ঠিক আছে, তার মানে সাউন্ড একদম ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছো ক্লাসে। আমরা হচ্ছে সুন্দর করে ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? তাহলে আমরা আস্তে আস্তে আগাই। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদেরকে বোঝানোর। অনেকে অনেক সময় ক্লাসের মাঝখানে জিজ্ঞেস করো, ভাইয়া এটা আরেকবার একটু বলেন, ওইটা আরেকবার একটু বলেন, বা এটা আরেকবার একটু বুঝান। তো যদি আরেকবার বুঝাতে হয় সেটা আমি বুঝাতে পারবো, কিন্তু এই যে রিপিট করেন বা আরেকবার একটু বলেন, এটা বলার তোমার আসলে দরকার পড়বে না, কারণ ক্লাস শেষে ভিডিও লেকচার এবং পিডিএফ দুইটাই রেকর্ডেড আকারে তুমি তোমার অ্যাকাউন্টে পেয়ে যাবা। তো আমি যদি আবার নতুন করে রিপিট করতে যাই একই কথা বা একই কথা 10 বার করে বলতে যাই, ইন দ্যাট কেস ইট উড গেট এ লিটল বিট বোরিং, ঠিক আছে, ক্লাসটা নেওয়ার সময়। তো তোমার কাজ কি হবে তাহলে? তোমার কাজ হবে একটু কনসেন্ট্রেশন সহকারে সম্পূর্ণ ক্লাসটা শুনতে চেষ্টা করা। তাহলে তোমার আর নতুন করে রিপিটের দরকার পড়বে না। আর যদি কখনো কিছু রিপিটের দরকার পড়ে বা কোনো কিছু তুমি বাই এনি চান্স মিস করে যাও, তাহলে রেকর্ডেড ক্লাস তুমি পেয়ে যাবা, সেখান থেকে দেখে নিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথম স্লাইডটা আমরা স্টার্ট করি। আমাদের এখানে প্রথম স্লাইডটা যখন আমরা দেখতে চাই তখন আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এইটা। একদম ইনিশিয়ালি তাপগতিবিদ্যা চ্যাপ্টারের শুরুতে আমাদের যে ফর্মুলাগুলো দরকার হয়, এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলা। C divided by 100 is equals to F minus 32 by 180 Celsius scale, Fahrenheit scale, K minus 273 by 100 Kelvin scale, theta minus theta B divided by theta S minus theta B, মানে হচ্ছে কি আমাদের আইস পয়েন্ট আর হচ্ছে গিয়ে কি বলে বয়লিং পয়েন্ট। এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা দিয়ে কিন্তু আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যে ম্যাথগুলা থাকে সেই ম্যাথগুলা করতে পারি, এবং স্কেলের জন্য আমাদের কিন্তু এই ফর্মুলাগুলো দরকার হয়। প্রথম যে ফর্মুলাটা 273.16 ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স টি আর, এই যে এইটা যেটা, এটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা বের করা। তারপর সেলসিয়াস স্কেল, ফ্যারেনহাইট স্কেল, কেলভিন স্কেল দিয়ে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথ করার জন্য যে রেশিওটা দরকার হয় সেই রেশিওর ফর্মুলাটা দেয়া আছে। 3 নম্বরে C/5 F minus 32/9 আর K minus 273/5, এরা সবাই সেম, এবং এটা হচ্ছে কি আমাদের স্কেল কনভার্সন যখন আমরা পড়ি সেইটার ফর্মুলা। এটা হচ্ছে আমাদের স্কেল কনভার্সনের ফর্মুলা। আমরা যদি একটা স্কেল থেকে আরেকটা স্কেলে মান জানতে চাই, সেই সময় আমরা স্পেসিফিক কোন একটা ভ্যালু এই পরিবর্তনের ফর্মুলাটা দিয়ে বের করতে পারবো। ডেল্টা C divided by 5 equals to delta F divided by 9 equals to delta K divided by 5। এটা হচ্ছে কি আমাদের স্কেলের মধ্যে যদি কখনো পরিবর্তন দিয়ে দেয়,
উপরের ফর্মুলা আর এই ফর্মুলা মানে 3 নাম্বার আর 4 নাম্বার ফর্মুলার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, যদি তোমাকে কখনো প্রশ্ন এইভাবে করে যে ফ্যারেনহাইট স্কেলে যদি তাপমাত্রা দেখায় 112, সেটা সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা কত হবে, অথবা সেলসিয়াস স্কেলে যদি তাপমাত্রা দেখায় 10 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে সেই তাপমাত্রাটা কত হবে। দেখো আমি একটা স্পেসিফিক ভ্যালু তোমাকে বলে দিয়েছি, আর তোমার কাছে এই স্পেসিফিক ভ্যালুটাই আবার কি জানতে চেয়েছি, আরেকটা স্পেসিফিক ভ্যালু জানতে চাইছি। তাহলে এরকম সিঙ্গেল ভ্যালু দিয়ে আরেকটা স্পেসিফিক সিঙ্গেল ভ্যালু যদি আমি জানতে চাই, সেক্ষেত্রে আমরা 3 নাম্বার ফর্মুলাটার সাহায্য নিতে পারি। সেলসিয়াস স্কেলে স্পেসিফিক মানটা বসাবো, ফারেনহাইট বা কেলভিনে আমি একটা স্পেসিফিক ভ্যালু পেয়ে যাব। আর 4 নাম্বার যে ফর্মুলাটা সেটা হচ্ছে, যদি কখনো এমন বলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন যদি 10 ডিগ্রি হয়, কেলভিন স্কেলে সেই তাপমাত্রা পরিবর্তন কত হবে, বা ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তনটা কত হবে। এরকম করে তাপমাত্রার পরিবর্তন যদি জানতে চায় প্রশ্নে, একটা স্কেলে তাপমাত্রা পরিবর্তন বলে দিয়ে আরেকটা স্কেলে তাপমাত্রা পরিবর্তন জানতে চাইলে, তখন আমরা এই 4 নাম্বার ফর্মুলাটা ইউজ করতে পারি। আর আর থিটা ইজ ইকুয়ালস টু আর নট 1 প্লাস আলফা থিটা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাতে তো আমরা ওই যে জানি আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ, আর থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ, থিটাটা হচ্ছে সেই ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু। আর এইখানে যে আমরা আলফাটা ইউজ করলাম, এই আলফাটাকে বলা হয় হচ্ছে গিয়ে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, বা যাকে আমরা বাংলায় কি বলি, আমরা বাংলায় বলি হচ্ছে রোধের উষ্ণতা সহগ। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে রোধের উষ্ণতা সহগ। এই তো, তাহলে এই যে কয়েকটা ফর্মুলা দিয়ে দিলাম, এই কয়েকটা ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এগুলা দিয়ে আমরা ম্যাথ দেখি। 9 সেকেন্ডে পানির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হতে বৃদ্ধি পেয়ে 75 ডিগ্রি সেলসিয়াস হলে ফ্যারেনহাইট স্কেলে এই তাপমাত্রা বৃদ্ধির হার কত। ভালো মতো খেয়াল করো, আমাদের কিন্তু এখানে হার বের করতে বলেছে এবং বলা আছে যে 9 সেকেন্ডে পানির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হতে বৃদ্ধি পেয়ে 75 ডিগ্রি সেলসিয়াস হলো। তাহলে আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে যে গিভেন ডেটাগুলো দেয়া আছে সেগুলো যদি আমি একটু একপাশে লিখে রাখি, আমার জন্য ফর্মুলায় ভ্যালুগুলো বসানো ইজি হয়ে যাবে। তাহলে টাইম কত বলে দেয়া আছে, টাইম বলে দেওয়া আছে হচ্ছে 9 সেকেন্ড, এবং পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি ডিগ্রি সেলসিয়াস স্কেলে মানে ডেল্টা সি, সেই বৃদ্ধির ভ্যালুটা কত হবে, 75 ডিগ্রি সেলসিয়াস হলো কত থেকে, 40 থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াস স্কেলে পরিবর্তন। তাহলে আমরা পরিবর্তনটুকু কত পেয়ে গেলাম, পরিবর্তনটুকু পেয়ে গেলাম হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। আমরা পেয়ে গেলাম 35 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের বলেছে যে 9 সেকেন্ডে পানির তাপমাত্রা যে বৃদ্ধি পেল, এটা ফ্যারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধির হার কত। তো আমরা নরমালি জানি যে যদি আমাদের হার বা রেট বের করতে হয়, তাহলে আমরা তাপমাত্রা বৃদ্ধিটাকে সময় দিয়ে ভাগ করে দিব। এই যে তাপমাত্রা বৃদ্ধি হবে ফ্যারেনহাইট স্কেলে, সেটাকে আমরা সময় দিয়ে ভাগ করে দিলেই আমরা ফ্যারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধির হার পেয়ে যাব। তাহলে ফ্যারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কতটুক হচ্ছে সেটুক দেখা লাগবে। তো তাপমাত্রা বৃদ্ধি মানেই হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে আমাদের পরিবর্তনের যে ফর্মুলাটা তোমাদের দেখিয়েছিলাম, ডেল্টা সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু ডেল্টা এফ ডিভাইডেড বাই 9। তাহলে এখানে আমরা ডেল্টা সি এর ভ্যালুটা বসিয়ে দিই, এটার ভ্যালু হচ্ছে 35 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু ডেল্টা এফ ডিভাইডেড বাই 9। তাহলে 5 7 35, তার মানে 7 কে 9 দিয়ে যদি এই পাশ থেকে গুণ করি আমরা, তাহলে ডেল্টা এফ এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে ডেল্টা এফ এর ভ্যালু হচ্ছে 63 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমাদের ডেল্টা সি মানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য যদি 35 ডিগ্রি সেলসিয়াস হয়, ফ্যারেনহাইট স্কেলে তাপমাত্রা পার্থক্য হবে 63 ডিগ্রি ফারেনহাইট। এটা আমরা তাপমাত্রা বৃদ্ধি কতটুক হয়েছে বা তাপমাত্রার পার্থক্য কতটুক হয়েছে সেটা বের করতে পারলাম। আমাদের যেহেতু বের করতে বলেছে তাপমাত্রা বৃদ্ধির হার কত, সুতরাং আমাদের যদি এখানে রেট বা হার বের করতে হয়, তাহলে এই যে আমাদের ডেল্টা এফ এর যে ভ্যালুটা আমরা বের করলাম, এটাকে আমাদের টাইম দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে এখান থেকে 63 ডিগ্রি ফারেনহাইট, এটাকে আমরা যদি এই
9 সেকেন্ড দিয়ে ডিভাইড করি, একক বা ইউনিট লেখার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে 7 নং 63, সো এটা কিন্তু 7 ডিগ্রি ফারেনহাইট পার সেকেন্ড। এককটাকে কিন্তু এইভাবে লিখে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু একটু ঝামেলা আছে, তাহলে কিন্তু একক ঠিক থাকবে না, অঙ্ক ঠিক আসবে না। ঠিক আছে, এই তো সহজ অঙ্ক। তাহলে আমাদের যখনই হার বের করতে হয়, আমাদের বলেছে তাপমাত্রা বৃদ্ধির হার কত। তাহলে প্রথমে আমরা বৃদ্ধিটা বের করে নিলাম বা ফ্যারেনহাইট স্কেলে পরিবর্তনটা বের করে নিলাম, তারপর টাইম দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে 7 ডিগ্রি ফারেনহাইট পার সেকেন্ড। এই তো, এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখে ফেলি। এখানে বলা একটা নির্দিষ্ট রোদ থার্মোমিটারের রোদ বরফ বিন্দু ও স্টিম বিন্দুতে যথাক্রমে 4.5 ওহম এবং 9.5 ওহম। কোন তরলে স্থাপন করলে এর রোধ হয় 6.1 ওহম। তরলের তাপমাত্রা কত হবে? এটা হচ্ছে আমাদের এখানে বের করতে বললো। তাহলে আবার আমাদের প্রথম কাজ, আমরা গিভেন ডেটাগুলো একটু লিখি। থার্মোমিটারের রোধ এর বরফ বিন্দু ও স্টিম বিন্দুতে রোধ কত আসে, তাহলে রোধ ক্যাপিটাল আর, সেই ক্যাপিটাল আর এর বরফ বিন্দু আর হচ্ছে স্টিম বিন্দু, মানে একটা স্টিম পয়েন্ট একটা আইস পয়েন্ট। তাহলে আমাদের শুরুতে দেওয়া হচ্ছে বরফ বিন্দু, তার মানে হচ্ছে আর আইস পয়েন্টে, আইস পয়েন্টের রোধ কত, আইস পয়েন্টের রোধ হচ্ছে 4.5 ওহমস। আর আমাকে বলেছে স্টিম বিন্দু বা বাষ্প বিন্দু বা স্টিম বিন্দু আরএস, এই আরএস এর ভ্যালু হচ্ছে 9.5 ওহম। আমাকে বললো কোন তরলে স্থাপন করলে এটার যে রোধ হয় সেই রোধের ভ্যালু হয় 6.1 ওহম। তাহলে আমাদের এই যে আর থিটা, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, সেটার ভ্যালু বলে দেওয়া আছে 6.1 ওহম। আমাকে বলেছে এই তরলের তাপমাত্রা থিটাটা কত হবে, যেই থিটাতে রোধের মান হয় 6.1 ওহম, সেই থিটার ভ্যালুটা কত হবে, এটা হচ্ছে আমার টার্গেট, এটা আমাকে বের করতে হবে। তাহলে এইখান থেকে আমাদের কি বলা, আমরা যেহেতু ওহমে আমাদের ভ্যালু গুলো দেয়া আছে, সো রোধের ক্ষেত্রে তুমি এই থিটা টেম্পারেচারটা যে কোনো একটা স্কেলে বের করতে পারবা। ইউ আর ফ্রি টু চুজ ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, যে কোনো একটা। তো আমাদের নরমাল আমরা যেটা জানি ডিগ্রি সেলসিয়াস, আমরা ওইটা দিয়ে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা কি জানি, আমরা জানি থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ ইকুয়ালস টু, ওই পাশের রেশিওটাও সেম হবে। তাহলে আর থিটা মাইনাস আর আইস ডিভাইডেড বাই আর স্টিম মাইনাস আর আইস। এই ফর্মুলা তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? একটু আগে তোমাদের দেখিয়েছি। তাহলে এই যে আমি ফর্মুলাটা এখানে লিখে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে এই পাশে, যেহেতু বাম পাশে আমি থিটাটা বের করতে চাই, এটা আমি কোন স্কেলে বের করব? আমার জন্য ইজি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে বের করা, যে কোনো একটাতে বের করলেই হয়। তাহলে আমার থিটার মানটা যদি আমি ডিগ্রি সেলসিয়াস স্কেলে চাই, আইস পয়েন্টটা কিন্তু কিসের লিখতে হবে, থিটা ডিগ্রি সেলসিয়াসে লিখতে হবে। তো ডিগ্রি সেলসিয়াসের আইস পয়েন্ট হচ্ছে 0 ডিভাইডেড বাই থিটা এস স্টিম পয়েন্ট, এই স্টিম পয়েন্টের টেম্পারেচার কত, স্টিম পয়েন্টের টেম্পারেচার হচ্ছে 100 মাইনাস আবারও আইস পয়েন্টের টেম্পারেচার 0, এটা আমি সেলসিয়াস স্কেলের হিসেবে বসালাম। আর ডান পাশে যে ভ্যালুগুলা সেগুলো যদি একটু বসিয়ে দেই, এটা হচ্ছে আর থিটা যার ভ্যালু হচ্ছে 6.1 মাইনাস এটার ভ্যালু হচ্ছে 4.5, তারপর আর এস যেটার ভ্যালু হচ্ছে 9.5 মাইনাস আবারও 4.5। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কি থাকবে, লেফট হ্যান্ড সাইডে থাকবে থিটা বাই 100, আর এই পাশে 6.1, এই 6.1 থেকে যদি আমরা 0.1 সরাই তাহলে 6 থাকবে। আচ্ছা, তাহলে 5 11, এখানে আসবে হচ্ছে 6 আর 4 1 5 আর 1, তাহলে এখান থেকে আসবে আমার 1.6। আর 9.5 থেকে যদি আমরা 4.5 বিয়োগ করি তাহলে আমাদের এখান থেকে চলে আসবে হচ্ছে 5, এইরকম। তাহলে আলটিমেটলি আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এখন থিটাটা বের করে নিয়ে আসা। সো আমাকে ওই পাশে 100 দিয়ে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা মাল্টিপ্লাই করে ভ্যালুগুলো লিখে রাখি তাহলে আমাদের অ্যান্সার এখান থেকে কত চলে আসবে, এখান থেকে আমরা দেখব অ্যান্সার চলে আসবে 32 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আমাদের ভ্যালু চলে আসবে হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। সো আমরা টেম্পারেচার গুলো কিন্তু ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট
যে কোনো একটাতে চাইলেই আমরা এখানে ভ্যালুটা বের করে দিয়ে আসতে পারবো, এইটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এইখান থেকে কিন্তু আমরা চাইলে দশমিকের একটা লাইন এক্সট্রা লিখতে পারতাম। তোমরা চাইলে সেটা লিখতেও পারো, তোমরা চাইলে ওইটা নাও লিখতে পারো পরীক্ষার হলে। যেহেতু পরীক্ষার হলে একটু তাড়াহুড়ো থাকবে, তুমি যদি এক লাইন কম করতে চাও তুমি চাইলে এক লাইন কম করতেই পারো। যেমন এই যে 1.6 দশমিক তো উঠানো এখন মনে হয় সবাই পারি। 1.6 মানে 16/10, তাহলে 10 × 5, আলটিমেটলি এটা চলে আসবে হচ্ছে 16/50। তো তুমি যখন থিটাটা বের করতে যাবা তখন এই 16/50 এটাকে আমরা 100 দিয়ে গুণ করে দিব, তাহলে 50 আর 100 এই দুইটা হচ্ছে কাটাকাটি চলে যাবে। এত ভেঙে ভেঙে হয়তো এখন আর দেখানোর দরকার নাই, কারণ এখন তোমরা সবাই অনেক কিছু পারো। এই যে 16 × 2 = 32, সো 32°C ভ্যালুটা চলে আসবে হচ্ছে এইরকম। তাহলে এই লাইনগুলো কিন্তু তুমি চাইলে রিটেনে স্কিপ করতে পারো, যদি তুমি বুঝো যে এই তাড়াতাড়ি কাটাকাটি করলে এটা 32 আসবে। এটা তোমার জন্য একটু প্র্যাকটিসের দরকার, প্র্যাকটিস করলেই পারবা। এই তো, তাহলে আমরা এখান থেকে তরলের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস স্কেলে বের করে ফেলতে পারলাম। আচ্ছা, এইবার তাহলে আমরা আরেকটা অঙ্কতে যাই। এখানে বলা কোন রোগীর দেহের তাপমাত্রা একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মেপে পাওয়া গেল 45°C। তাহলে আমরা প্রথমেই গিভেন ডেটাগুলা লিখব। আমাদের বলা যে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মেপে ভুল একটা মান পাওয়া গেল। মনে আছে ফর্মুলাতে আমরা ভুল মানগুলা সব এরকম কাটা কাটা সাইন দিয়ে লিখতাম, মানে এক্স এ লিখতাম। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 45°C। এই থার্মোমিটারে মানে ওই ভুল থার্মোমিটারেরই বরফ বিন্দু মানে এক্স আইস, এটার ভ্যালু কত? 3°C। আর ওই একই থার্মোমিটারের বাষ্প বিন্দু বা স্টিম পয়েন্ট হচ্ছে 81°C। আমাকে বলল রোগীর দেহের প্রকৃত তাপমাত্রা ফ্যারেনহাইট স্কেলে কত হবে। আমাকে কিন্তু ফ্যারেনহাইট স্কেলে মানটা বের করতে বলেছে। তাহলে অবভিয়াসলি আমি ভ্যালু যখন বসাবো সবগুলা ভ্যালু ফ্যারেনহাইট স্কেলেই বসাবো। তাহলে ফ্যারেনহাইট স্কেলে থিটা আই কত হবে? আমরা জানি ফ্যারেনহাইট স্কেলের লোয়ার পয়েন্ট হচ্ছে 32°F আইস পয়েন্ট, আর থিটার স্টিম পয়েন্ট মানে হচ্ছে গিয়ে ফ্যারেনহাইট স্কেলের সর্বোচ্চ বিন্দু, সেটা হচ্ছে 212°F। আমাকে এই থিটা ফ্যারেনহাইট কত হবে, থিটা এফ, এই ভ্যালুটাই কোশ্চেনে কি করতে বলেছে? বের করতে বলেছে। এই যে আমি ডেটাগুলা বাম পাশে যদি লিখে রাখি, আমার অঙ্কতে ফর্মুলাতে মান বসানো একদম সহজ। তাহলে আমার ভুল মান কত দেওয়া? ডিগ্রি সেলসিয়াসে 45, সেই আইস পয়েন্ট কত দেওয়া? 3, যেটা 0 আসা উচিত, এবং স্টিম পয়েন্ট আমরা জানি ডিগ্রি সেলসিয়াসে 100, যেটা আমার 81 আসতেছে। তার মানে অবশ্যই এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারে ঝামেলা আছে। আর আমার যেই টেম্পারেচারটা বের করতে হবে সেটা আবার ফ্যারেনহাইট স্কেলে বের করতে হবে। তাহলে অবশ্যই আমি আইস পয়েন্ট, স্টিম পয়েন্ট এগুলা কিসের নিব? এগুলা ফ্যারেনহাইট স্কেলে নিলেই আমার কিন্তু ভ্যালুটা ফ্যারেনহাইট স্কেলে ডিরেক্টলি চলে আসবে। তাহলে এখন ফর্মুলাটা আমাদের কি ছিল? আমাদের ফর্মুলাটা ছিল এরকম, থিটা এফ মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। কোন কোন বইয়ে কিন্তু এগুলা নিচে 0, 100 এগুলো লেখা আছে, তো ওইটা দিয়ে আসলে হাইয়েস্ট পয়েন্ট লোয়েস্ট পয়েন্ট এটা বোঝায়। তো আমি এখানে থিটা এস আর আই, থিটা আই ইউজ করছি, এস দিয়ে স্টিম পয়েন্ট আর আই দিয়ে আইস পয়েন্ট, বরফ বিন্দু বাষ্প বিন্দু। আর উপরের থিটাটা নিচে একটা এফ লিখলাম, কারণ আমি ফ্যারেনহাইটে ভ্যালুটা বের করব, সো আমার টেম্পারেচারটা ফ্যারেনহাইট স্কেলে আসবে। ইজ ইকুয়ালস টু সেম রেশিও আমাদের আবার এই পাশে লিখতে হবে, এক্স মাইনাস এক্স আইস দিয়ে ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, এইটা। তাহলে এই যে আমি এখানে যেটা লিখে ফেললাম এটা হয়ে গেল আমার ফর্মুলা, যেটা দিয়ে আমি কি করব? মান বসায় সলভ করব। এই তো, অঙ্ক তো বাম পাশে সবগুলা ভ্যালু দেওয়াই আছে। আমার বের করতে হবে থিটা এফ, ও ওর জায়গায় থাকবে, মাইনাস থিটা আইস এর ভ্যালু হচ্ছে 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32, 212 মাইনাস 32 ইজ ইকুয়ালস টু এক্স এর ভ্যালু কত? 45 মাইনাস এক্স আইস 3, এক্স স্টিম হচ্ছে গিয়ে 81 মাইনাস 3। তাহলে আমার এখানে ডিগ্রি সেলসিয়াস থেকে অটোমেটিক্যালি ডিগ্রি ফ্যারেনহাইটে এটা কনভার্ট হয়ে যাবে অ্যান্সারটা। তাহলে আমার এখান থেকে থাকবে হচ্ছে থিটা ফ্যারেনহাইট
minus 32 আর নিচে 212 minus 32 that will give you the value as 180 এটা চলে আসবে 180 আর এই পাশে x এর ভ্যালু আমাদের 45 minus 3 so this would give you the value as 42 81 minus 3 এটা চলে আসবে হচ্ছে আমার 78 তাহলে 42 divided by 78 এরকম একটা ভ্যালু আসলো এখন তাহলে আমরা কি করব এখন আমরা সলভ করতে গিয়ে থিটা f minus 32 কে লেফট হ্যান্ড সাইডে রেখে আমরা 180 দিয়ে রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দেব তাহলে 42 divided by 78 into 180 ঠিক আছে 42 divided by 78 into 180 তাহলে এটা আমাদের কি দিয়ে কাটা যাবে আমরা 6 দিয়ে কাটাকাটি করতে পারি তাহলে 6 দিয়ে কাটলে 6 কে 6 3 6 18 13 আর 6 দিয়ে কাটলে এটা আসবে 3 6 18 0 30 তাহলে 42 into 30 divided by হচ্ছে 30 তাহলে এখন 42 into 30 এটা তো হচ্ছে কি তোমাকে একটু হাতে কলমে ক্যালকুলেট করে নিতে হবে এটার জন্য তো কোনো ক্যালকুলেটর পাবো না তাহলে 30 কে দিয়ে 2 দিয়ে গুণ করলে 30 দুগুণে 60 60 এর শূন্য হাতে থাকবে 6 3 4 12 120 আর থাকবে 6 এর 126 তাহলে 1260 divided by 30 এরকম একটা ভ্যালু আসবে 1260 divided by 30 তাহলে 1260 divided by 13 এটা যদি আমি একটু হাতে কলমে কাটাকাটি করতে যাই বা তুমি যদি কোথাও একটু একপাশে রাফ করে নাও তাহলেও কিন্তু হয়ে যাবে 13 divided by 1260 তাহলে 13 যাবে 9 বার এটা চলে আসবে হচ্ছে 117 117 আর লাস্টে যে 9 থাকবে এখানে সেই 90 এর মধ্যে এটা যাবে হচ্ছে গিয়ে 6 বার তাহলে 96 এ 36 13 into 6 এটা চলে আসবে 78 তাহলে আমার হাতে কত থাকবে হাতে থাকবে 12 এইখানে যদি আমি একটা পয়েন্ট বা দশমিক নেই এখানে পড়বে 0 এবং এরপরে 96 পয়েন্ট 4 13 52 5 13 65 6 13 78 7 13 91 তারপর 101 2 3 4 5 6 7 117 তাহলে 13 এইখানে 117 এরকম যাবে তাহলে লাস্টে 3 থাকবে আমার আর এক্সট্রা কিছু লেখার দরকার নাই তাহলে এই যে আমি অঙ্কগুলো করতেছি 5 13 65 6 13 78 7 13 91 8 13 104 তারপর 9 13 117 তাহলে 96.9 লেখার পরে আমার আর কিন্তু সামনে যাওয়ার দরকার নাই বিকজ এইটার অ্যানসার যদি 96.9 আসে সেটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি কত ধরে নিতে পারি 97 ধরে নিতে পারি 96.9 কে আমি অ্যাপ্রক্সিমেটলি 97 ধরে নিতে পারি তাহলে আমার দশমিকের পর সিম্পলি এক ঘর বের করলেই হয়ে যাবে আমার এত দূর ক্যালকুলেশনের দরকার পড়বে না তাহলে আলটিমেটলি আমি যে থিটা এফ বের করতে চাই সেই থিটা এফ এর ক্ষেত্রে এই 97 এর সাথে আমি সিম্পলি 32 টাকে প্লাস করে দিব তাহলে আমার রেজাল্ট চলে আসবে 129 ডিগ্রি ফারেনহাইট এই যে আমার অ্যানসারটা চলে আসলো 96.9 এর সাথে কেউ যদি 32 অ্যাড করে 128.9 লিখো সেটাও কারেক্ট অ্যানসার কেউ যদি 129 লিখো এইটাও টোটালি কারেক্ট অ্যানসার কারণ তুমি কিন্তু 96.9 কে যে অ্যাপ্রক্সিমেট 97 ধরে অঙ্ক করেছো সেটা কিন্তু এখানে লিখেই রাখছো ম্যাথের মধ্যে তুমি যদি এরকম লিখে রাখো যে আমি 96.9 কে অ্যাপ্রক্সিমেট 97 ধরে ক্যালকুলেট করলাম তাহলে স্যাররা এটা বুঝে নিবে যে তোমার ভ্যালু কারেক্ট কেউ যদি ওভার কনফিডেন্স বা কেউ যদি একটু ওভার শিওর হওয়ার জন্য 96.9 রেখে দাও এবং ওইটার সাথে 32 অ্যাড করে 128.9 বানাতে চাও সেইটাও কারেক্ট অ্যানসার 129 ডিগ্রি ফারেনহাইট লিখলে এটাও কারেক্ট অ্যানসার বিকজ 128.9 আর 129 সেম এই দুইটা ভ্যালু একদম ক্লোজ রিটেনে তোমরা এই দুইটাই লিখতে পারবা অবজেক্টিভের সময় কোশ্চেনে তুমি অপশনগুলো খুঁজে দেখবা 129 দেয়া আছে নাকি 128.9 দেয়া আছে যেটা দেয়া থাকবে সেটা অ্যানসার করব ঠিক আছে এটা তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখে ফেললাম এগুলা কিন্তু সিম্পলি ক্যালকুলেশন এবং ম্যাথগুলো কিন্তু আমি এরকম ভেঙে ভেঙে দেখাচ্ছি ম্যাথগুলো ভেঙে ভেঙে দেখানোর জন্য একটু বড় মনে হচ্ছে হয়তো কিন্তু তোমরা যখন পরীক্ষার হলে করবা ওই
ওখানে কিন্তু তোমরা লাইন স্কিপ করতে পারো, শর্ট করে করতে পারো। আমি তোমাদের এখানে একদম যেন কারো কোনো কনসেপ্টে ঝামেলা না হয়, ক্যালকুলেশন গুলো যেন আমি তোমাদের কিভাবে কাটাকাটি করতে হয় হাতে কলমে বুঝাতে পারি, এই জন্য আমাদের এই প্রয়াসটুক আমরা এখানে ভেঙে 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 সবগুলো জিনিস দেখানোর চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমার ভ্যালুটা ডিরেক্টলি, যেহেতু বাম পাশে আমি আইস পয়েন্ট, স্টিম পয়েন্ট ফ্যারেনহাইটেই বসিয়েছি, অবভিয়াসলি এই রেজাল্ট একবারই ফ্যারেনহাইটে আসবে, কোনো টেনশন নেই। এবার আসি আমরা নেক্সট অঙ্কে। জামিল ভাই, হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া। ওই একটু সরি মাঝখানে ইন্টারাপ্ট করলাম। ওই এর আগের ম্যাথটাতে সবার একটু মানে সমস্যা হচ্ছে আর কি, কনভার্সনটা। আমি একটু কাইন্ডলি একটু কথা বলে দিই জাস্ট। আর সবার যদি আসলে তোমাদের ইচ্ছে হয় যে লাস্টে যে তুমি কনভার্ট করতে চাচ্ছ না, ভাইয়া যেমন সেলসিয়াসে অ্যান্সারটা আসলো, দেন ফারেনহাইটে কনভার্ট করাবা, এই বিষয়টা তোমার যদি ইচ্ছে হয় তুমি 45 ডিগ্রি সেলসিয়াসকে প্রথমে ফারেনহাইট করবা, 3 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইট করবা, 81 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইট করবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই ভাই। ভাইয়া ভাইয়ার মতো করছে, তুমি চাইলে এরকম আরেকটু ম্যাথটাকে বড় করতে পারো। ভাইয়া তোমাকে শর্টেস্ট ওয়েতে দেখায় দিচ্ছে আর কি। তো তোমরা যারা কি চ্যাট বক্সে লিখতেছো এটা না করে ওইটা না করে এভাবে না করে ওইভাবে, এটা ভাই কোনো ব্যাপার না ভাই, টেনশনের কিছু নাই। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ওয়েলকাম। আচ্ছা, তোমরা যারা জিজ্ঞেস করছো যে ইউনিট কনভার্ট করতে হবে কিনা, একটু তোমাদের একটা ছোট্ট জিনিস বলে দেই। হ্যাঁ, বাম পাশে দেখো তো, তুমি ফ্যারেনহাইটের ভ্যালু বসাচ্ছ না? এই যে থিটা এফ এর ভ্যালুটা আমাদের কিসে আসছে? 129 ডিগ্রি ফ্যারেনহাইট, তাহলে ফ্যারেনহাইটে আসছে। মাইনাস থিটা আইস পয়েন্টটাও তুমি কিন্তু ফ্যারেনহাইটে লিখছো, তাহলে ফ্যারেনহাইট মাইনাস ফ্যারেনহাইট উড গিভ ইউ অ্যানাদার ফ্যারেনহাইট ভ্যালু, কারেক্ট? আচ্ছা, তাহলে আমি তোমাদের এখানে একটু বলে দেই। বাম পাশের এই থিটা এফ মাইনাস থিটা আই করলে তোমার উপরে ডিগ্রি ফ্যারেনহাইটের রেজাল্ট আসবে, আর নিচে থিটা এস টাও ডিগ্রি ফ্যারেনহাইট, থিটা আই টাও ডিগ্রি ফ্যারেনহাইট, তাহলে এটাও যদি তুমি ক্যালকুলেট করো নিচেও একটা ভ্যালু পাবা ডিগ্রি ফ্যারেনহাইটে। এবার আসো ডান পাশে। ডান পাশে এক্স এর ভ্যালু যদি তুমি ডিগ্রি সেলসিয়াসে বসাও, এক্স আইস এর ভ্যালু ডিগ্রি সেলসিয়াসে বসাও, রেজাল্ট আসবে কিসে? ডিগ্রি সেলসিয়াসে। আর এক্স এস যদি 81 ডিগ্রি সেলসিয়াসে বসাও, নিচেরটাও 3 ডিগ্রি সেলসিয়াসে বসাও, এটাও আসবে ডিগ্রি সেলসিয়াসে। এই দুইটা একক কাটা চলে যাবে, এই দুইটা একক কাটা চলে যাবে, আলটিমেটলি আমার লেফট হ্যান্ড সাইডেও থাকবে একটা ভ্যালু, আর আলটিমেটলি আমার রাইট হ্যান্ড সাইডেও থাকবে একটা ভ্যালু। সো আমার কি দরকার এত সময় নিয়ে ডিগ্রি সেলসিয়াস গুলাকে আবার ফ্যারেনহাইটে কনভার্ট করার? দরকার নাই তো, একই অঙ্ক একই রেজাল্ট আসবে। সো আমি খামাক্খাই 45, 381 ওদেরকে আবার বসে বসে কেন ফ্যারেনহাইটে কনভার্ট করতে যাব? আমার তো আলটিমেটলি জিনিসটা লিনিয়ার ইকুয়েশন না, জিনিসটা তো ভগ্নাংশ বা এরকম রেশিও আকারে আছে। সো একক গুলা তো থাকেই না, একক নিয়ে আমাদের টেনশন করার আর দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, যাদের এই ঝামেলাটা হচ্ছে তারা এইটুকু একটু মনে রেখো, আমাদের তো কনভার্সন করার দরকার পড়বে না। একটা থার্মোমিটারের প্রাথমিক অন্তর 40টি সমান ঘরে এবং অপর একটির প্রাথমিক অন্তর 120টি সমান ঘরে বিভক্ত। তাহলে আমরা দুইটা থার্মোমিটার আগে এখানে নিয়ে এসে বসাই। সাপোজ এইটা একটা থার্মোমিটার, আর সাপোজ এইটা একটা থার্মোমিটার। এই যে এখান থেকে আমরা দুইটা থার্মোমিটার নিয়ে আসলাম। তো এখন এই থার্মোমিটার দুইটাকে আমরা আগে থার্মোমিটার একটু বানাই। এই যে এটাকে চাপাই দিলাম, এটাকে এরকম লম্বা করে দিলাম, এটা আমার একটা থার্মোমিটার চলে আসলো। আবার এটাকে এরকম চাপাই দিয়ে তারপর এটাকে একটু লম্বা করে দিলাম, এরকম এটাকে একটু লম্বা করে দিলাম টেনে। তাহলে একটা থার্মোমিটারের প্রাথমিক অন্তর 40টি সমান ঘরে এবং আরেকটা অন্তর কি বলা? 120টি সমান ঘরে বিভক্ত। তাহলে একটা হচ্ছে 40টা ঘরে ভাগ করা, আরেকটা হচ্ছে 120টা ঘরে ভাগ করা। তাহলে একটা হবে ছোট থার্মোমিটার এটা, আর আরেকটা হবে হচ্ছে একটু বড় থার্মোমিটার, একটু লম্বা। এই হচ্ছে কি আমাদের থার্মোমিটারের দুইটা ঘটনা। তো এখন আমরা এখানে কি বললাম যে 40টা ঘরে ভাগ করা আছে, প্রথমটার নিম্ন স্থিরাঙ্ক দেওয়া আছে 0-তে। তো এই অঙ্কটা করার আগে আগে তোমাকে এই থিওরিটুক বুঝতে হবে বা ছবিটা মাথার মধ্যে ড্র করে নিতে হবে। ছবিটাও খাতায় ড্র করার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য বলছি। তাহলে প্রথমটা নিম্ন স্থিরাঙ্ক কত বলে দেওয়া আছে? প্রথমটা নিম্ন স্থিরাঙ্ক বলে দেওয়া আছে 0 ডিগ্রিতে। এখানে সেলসিয়াস, ফ্যারেনহাইট, কেলভিন কিচ্ছু বলা নাই, আমরা নতুন স্কেল নিজেদের মতো বানাচ্ছি, কারণ আমরা সেলসিয়াস, ফ্যারেনহাইট, কেলভিন ইউজ করতে করতে বিরক্ত। আমরা নিজেরা নিজেরা স্কেল বানাবো, একটা উদ্ভাসের স্কেল।
তাহলে একটা থার্মোমিটারের প্রাথমিক অন্তর 40টা ভাগ আর একটার 120 ভাগ। প্রথমটার নিম্ন স্থিরাঙ্ক 0-তে এবং দ্বিতীয়টা নিম্ন স্থিরাঙ্ক 60 ঘরে অঙ্কিত। তাহলে প্রথমটা শুরু হবে 0 থেকে আর দ্বিতীয়টা শুরু হবে ক্যালকুলেশন 60 ডিগ্রি থেকে। তো এরকম করে এটার মধ্যে এরকম ভাগ দাগ কাটা আছে, এই থার্মোমিটারের গায়ে এরকম করে 40টা পর্যন্ত দাগ কাটা আছে। আমি এতগুলা দাগ ড্র করতে পারলাম না। আবার এইটার মধ্যেও কিন্তু এরকম করে দাগ কাটা আছে, যেহেতু এগুলা সবগুলা স্কেল। তাহলে একটা থার্মোমিটারের প্রাথমিক অন্তর, প্রথম যে থার্মোমিটারটা তার প্রাথমিক অন্তর যদি 40টা সমান ঘরে ভাগ করা থাকে, মানে এই অংশটুক এইখান থেকে এই পর্যন্ত টোটাল ঘর সংখ্যা যদি হয় 40টা, তাহলে বুঝতেই পারছো একদম নিচের পয়েন্টটা যদি 0 ডিগ্রি দেখায়, তাহলে উপরের পয়েন্টটা বা স্টিম পয়েন্টটা কত দেখাবে? স্টিম পয়েন্টটা অবশ্যই 40 ডিগ্রি দেখাবে, কারণ টোটাল 40টা ঘরে ভাগ করা। সো নিচের পয়েন্টটা যদি 0 ডিগ্রি দেখায়, তাহলে উপরের পয়েন্টটা কত দেখাবে? 40 ডিগ্রি দেখাবে, কারণ 40 ভাগে ভাগ করা আছে। সিমিলারলি দ্বিতীয়টা কত? 120 ভাগে ভাগ করা আছে। সো এই দ্বিতীয় যে থার্মোমিটারটা, এই দ্বিতীয় থার্মোমিটারটা যদি 120 টাইমস ভাগ করা হয় বা 120টা সমান ঘরে ভাগ করা হয়, তাহলে লোয়ার পয়েন্ট 60 হলে আপার পয়েন্ট হবে 120 প্লাস 60 মানে 180 ডিগ্রি। আশা করছি এটা সবাই বুঝতে পেরেছো, তাই না? এই অঙ্কটা কিন্তু এইটুক বুঝে গেলে, যে তন্ময় সাইফুল আমাকে অলরেডি অ্যান্সার বলেও দিয়েছে, এটার অ্যান্সার 10 হবে। থ্যাংক ইউ। তাহলে আমাদের লোয়ার পয়েন্ট আমরা দুইটা স্কেল পাশাপাশি এরকম ড্র করে নিলাম। 0 ডিগ্রি থেকে 40টা ঘরের জন্য একদম উপরে গেলে আমি 40 পাবো। আর আরেকটা স্কেলের 0 থেকে দাগ কাটা নাই, অনেকখানি ভাঙ্গা, তো ধরো 60 থেকে দাগ কাটা আছে, তাহলে 60 থেকে দাগ ক্যালকুলেশন শুরু করলে 120 ঘর উপরে গেলে আমি যে দাগটা পাবো সেটা হচ্ছে 180 ডিগ্রি। আমাদের জিজ্ঞেস করেছে দ্বিতীয় থার্মোমিটারের পাঠ যখন 90 ডিগ্রি হবে, প্রথম থার্মোমিটারের পাঠ কত হবে? এটা হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে 60, 70, 80, 90, ধরো আমি একটু উপরের দিকে উঠলে এইখানে একটা পয়েন্ট আমি ড্র করে নিলাম বা একটা দাগ দিয়ে নিলাম। এই যে দাগটা আমি দিলাম, এই দাগে আমাদের এই সেকেন্ড স্কেলটা কত দেখাচ্ছে? সেকেন্ড স্কেলটা 90 ডিগ্রি দেখাচ্ছে। তাহলে প্রথম স্কেলটা কত থিটা দেখাবে? এইখানে কত থিটা দেখাবে? এটাই হচ্ছে তোমাকে কোশ্চেনে বের করতে বলেছে। তাহলে আমাদের থার্মোমিটার হলো দুইটা, এটা হচ্ছে আমাদের থার্মোমিটার নাম্বার 1 আর এই পাশেরটা হচ্ছে থার্মোমিটার নাম্বার 2। তাহলে থার্মোমিটার নাম্বার 2 তে যখন 90 ডিগ্রি দেখাচ্ছে, আমাদের বাম পাশের যে থার্মোমিটার সেটাতে কত ডিগ্রি দেখাবে সেই থিটার ভ্যালুটাই আমাকে বের করতে বলেছে। তাহলে দুইটা থার্মোমিটারের জন্য আমি কি জানি? দুইটা স্টিম পয়েন্ট, দুইটা আইস পয়েন্ট জানি। তাহলে আমি থার্মোমিটার দুইটার সিম্পলি রেশিও লিখতে পারবো। তাহলে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। এটা আমাদের কয় নাম্বার থার্মোমিটারের জন্য? প্রথম থার্মোমিটারের জন্য রেশিওটা লিখে ফেললাম। পরের থার্মোমিটারের জন্য থিটা প্রাইম মাইনাস থিটা আইস প্রাইম ডিভাইডেড বাই থিটা স্টিম প্রাইম মাইনাস থিটা আইস প্রাইম। পরের থার্মোমিটারের জন্য আমরা কি করলাম? সবগুলা ভ্যালু এরকম প্রাইমে নিয়ে গেলাম বা প্রাইমে দিলাম। ঠিক আছে, প্রথম থার্মোমিটারে কোনো প্রাইম নাই, পরেরটার মধ্যে প্রাইম। আলটিমেটলি আমাকে এই থিটাটা বের করতে হবে। তাহলে থিটা মাইনাস আইস পয়েন্ট কত প্রথম থার্মোমিটারের? 0 ডিগ্রি। থিটা স্টিম কত? থিটা স্টিম হচ্ছে 40 মাইনাস আবারও 0 ইজ ইকুয়ালস টু, ডান পাশের ভ্যালুতে থিটা প্রাইমের ভ্যালু আমাকে কিন্তু বলে দেয়া আছে 90 ডিগ্রি ফারেনহাইট হবে, তাই না? এই 90 ডিগ্রির জন্য ওই পাশে থিটা কত আসবে এটাই তো বের করব। তাহলে 90 ডিগ্রি তো লেখার দরকার নাই, 90 মাইনাস থিটা আইস হচ্ছে 60, থিটা এস প্রাইম কত? 180 মাইনাস আবার 60। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে থিটা ডিভাইডেড বাই 40, আর রাইট হ্যান্ড সাইডে আমার আসবে 90 মাইনাস 60 মানে 30, আর 180 থেকে 60 চলে গেলে আসবে 120, এটা চলে আসবে 120। তো 30 কে 120 দিয়ে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব হচ্ছে 1/4। 30 কে যদি আমরা 120 দিয়ে কাটি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 1/4। তাহলে আমাকে কি বের করতে বললো? আমাকে বের করতে বললো থিটা। তাহলে থিটার ভ্যালু হয়ে যাবে 40 ডিভাইডেড বাই 4,
তাহলে যারা যারা আমাকে এতক্ষণ 10 অ্যান্সার দিয়েছিলা তারা সবাই কিন্তু কারেক্ট। খেয়াল রাখতে হবে 10 ডিগ্রির পরে কিন্তু তুমি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন কিচ্ছু লিখতে পারবা না, কারণ তোমাকে এখানে কিন্তু কোনো স্কেল উল্লেখ করে দেওয়া হয় নাই। মিম আমাকে প্রশ্ন করেছো 180 কিভাবে হলো। মিম আবার একটু খেয়াল করো, দ্বিতীয় থার্মোমিটারটার 60 ঘরে নিম্ন স্থিরাঙ্ক অঙ্কিত, তাহলে দ্বিতীয় থার্মোমিটারটা ক্যালকুলেট করব কোত্থেকে, 60 থেকে। প্রথম থার্মোমিটারটা নিম্ন স্থিরাঙ্ক 0-তে, তাহলে প্রথম থার্মোমিটারটা কই থেকে ক্যালকুলেট করতে হবে, 0 থেকে। প্রথম থার্মোমিটারের প্রাথমিক ঘর কয়টা, 40টা, তাহলে 0 1 2 3 4 5 6 7 এভাবে উঠতে 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 লাস্টে আমি কত পাবো, 40। একই ক্যালকুলেশনটা তুমি আবার এখান থেকে করবা, কিন্তু এবার 0 থেকে শুরু না হয়ে কত থেকে শুরু হবে, 60 থেকে। তাহলে দ্বিতীয় থার্মোমিটারের প্রাথমিক অন্তর 120টা ঘরে বিভক্ত, তাহলে 60 প্রথম ঘর হবে 61, তারপর 62 63 64, এভাবে করে আমি যদি 180টা ঘর যোগ করি 60 সাথে, লাস্টে আমার 120টা ঘর যোগ করি, লাস্টে আমার কত আসবে, 180। এই যে পার্থক্য তো লিখে রাখছি, 0 40টা ঘর, 0-র সাথে 40 যোগ করলে 0 হবে, 40 হবে, এই যে 40 লিখলাম উপরে। 60 120টা ঘর, 60 থেকে 120 ঘর উপরে চলে গেলে যোগ করলে আমরা পেয়ে যাব 180। ঠিক আছে, এখন আশা করছি বুঝতে পেরেছো। এই তো, তাহলে অঙ্কগুলা কিন্তু সিম্পলি এরকম স্কেল কনভার্সনের ম্যাথ, এগুলো আমরা ঠান্ডা মাথায় অঙ্কগুলা করব, ছবি আঁকার কোনো দরকার নাই, জাস্ট এই 4 লাইনে অঙ্কটা করে দিয়ে আসলেই হয়ে যাবে। এইবার আসি আমরা পরের অংশতে। এবার তোমাদের জন্য একটা আছে পোল কোশ্চেন, তাহলে পোল কোশ্চেনটা পড়ো। তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি পরিবর্তন হলে ফারেনহাইট স্কেলে পরিবর্তন কত হবে। পোল কোশ্চেনটা আমি তোমাদের জন্য লঞ্চ করে দিলাম, 35 সেকেন্ডের মধ্যে আমাকে সবাই অ্যান্সারটা বলে দাও। সবাই পোলের মধ্যে অ্যান্সারটা লিখো, চ্যাট বক্স অথবা কিউএনএ তে লিখার দরকার নেই। পরিবর্তনের কথা বলেছে কিন্তু খুব কেয়ারফুল। সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি পরিবর্তন হলে ফারেনহাইট স্কেলে পরিবর্তন কত হবে। আচ্ছা, আমাদের 30 সেকেন্ডস এর মতো টাইম আপ। আমি তোমাদের একটু রেজাল্টটা দেখিয়ে দিই। এই যে তৌকির আবার লেখা শুরু করছো, রেজাল্ট কোনো দরকার নাই, আমরা পোলে অ্যান্সার দিব। পোল কোশ্চেন তো দেওয়াই হয় পোলে অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে পোল কোশ্চেন 1-এ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ম্যাক্সিমামই তোমরা ডি অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। তার মানে তোমরা ক্লাসটা বুঝতে পারছো শুরু থেকে, তাই না? পরিবর্তনের কথা বুঝিয়েছে, অনেকেই কিন্তু এবিসি দাগাইছো আমি দেখতে পাচ্ছি, তাহলে তোমরা একটু ভুল করে ফেলছো। এই যে পরিবর্তন, পরিবর্তন কথাটার মানে হচ্ছে গিয়ে ডেল, তাহলে যে 5 ডিগ্রি পরিবর্তন এটা আসলে ডেল্টা সেলসিয়াসের ভ্যালু দেয়া। আমাদের বলেছে ফারেনহাইট স্কেলে পরিবর্তন, মানে আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে হচ্ছে গিয়ে ডেল্টা এফ। তাহলে একটু আগে আমরা বলেছিলাম ডেল্টা সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু ডেল্টা এফ ডিভাইডেড বাই 9। যদি পরিবর্তনের কথা বলে তখন কিন্তু কিছু প্লাস মাইনাস করতে হয় না, তাহলে এটা 5 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু ডেল্টা এফ ডিভাইডেড বাই 9। তো 5/5 মানে 1, তার মানে ডেল্টা এফ এর ভ্যালু সিম্পলি 9 ইনটু 1, 9 ডিগ্রি ফারেনহাইট, এটা চলে আসবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ডি। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা মনোযোগ দিয়ে ক্লাস করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ পোল কোশ্চেনটা সঠিক উত্তর দেওয়ার জন্য। এইবার আমরা তাহলে পরের অংশতে যাই। আমাদের পরের অংশতে শুরু হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল। তো ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা তো আমরা সবাই জানি। ডিকিউ সমান সমান কি বলা হয়, ডিকিউ কে বলা হয় হচ্ছে গিয়ে বাহ্যিক তাপ। এই ফর্মুলাটাকে আমরা যে লিখি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, আর ডিডব্লিউ কে আবার কি লেখা যায়, ডিডব্লিউ কে আবার লেখা যায় হচ্ছে গিয়ে পিডিভি। তাহলে আমরা যে ফর্মুলাতে ডিকিউ ইউজ করলাম এটাকে আমাদের বইয়ের ভাষায় বলে বাহ্যিক তাপ, মানে বাইরে থেকে যে পরিমাণ তাপ কোন একটা সিস্টেমে সরবরাহ করা হয়। ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি না, ডিইউ মানে হচ্ছে গিয়ে অন্তঃস্থ শক্তি। ডিইউ মানে অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি, এটার আগে একটা ডেল্টা সাইন দিলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বোঝাবে। আর এই যে ডিডব্লিউ যেটা, এই ডিডব্লিউ কে বলা হয় হচ্ছে গিয়ে বহিস্থ কাজ।
আমরা বাইরে থেকে কোন একটা সিস্টেমে যে পরিমাণ তাপ শক্তি দিব সেই তাপ শক্তির কিছু অংশ বস্তু তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে কাজে লাগায়, বাকি অংশ সে পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। এবং ডিডব্লিউ কে কি করা যায়? ডিডব্লিউ কে পিডিভি লেখা যায়। বোরহান প্রশ্ন করেছো ডিডব্লিউ কে কিভাবে পিডিভি লেখা যায়, প্রমাণটা একটু দিয়েন ভাইয়া। তপন স্যারের বই দ্রষ্টব্য, তপন স্যারের বইয়ে খুব সুন্দর করে প্রমাণ দেয়া আছে। আমাদের এই ক্লাসের মধ্যে প্রমাণ দেখানোর সময় হবে না বলে দুঃখিত। তপন স্যারের বইটা খুললে এটা পেয়ে যাবে। ডিইউ সমান সমান এন ইন্টু সিভি ডিটি। এন হচ্ছে গিয়ে মোল সংখ্যা, ডিটি হচ্ছে টেম্পারেচারের চেঞ্জ, সিভি কে বলা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। W ইকুয়ালস টু JH, যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এই W ইকুয়ালস টু JH কে বলা হয় হচ্ছে গিয়ে তাপের যান্ত্রিক সমতার ফর্মুলা। এইখানে যে আমরা J ইউজ করলাম এটা একটা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে মেকানিক্যাল ইকুইভ্যালেন্স অফ হিট বা বলা হয় যান্ত্রিক তুল্যাঙ্ক। এই যেটাকে বলা হয় হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক। এই W ইকুয়ালস টু JH এটা হচ্ছে মেকানিক্যাল ইকুইভ্যালেন্স অফ হিট, যাকে বলা হয়, ফর্মুলাটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। সো কখন ডিকিউ পজিটিভ হবে? সিস্টেমে যদি তাপ সরবরাহ করে ডিকিউ হবে প্লাস, সিস্টেম যদি তাপ হারায় তাহলে এটা হবে মাইনাস। ডিইউ হচ্ছে যদি অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায় তাহলে ডিইউ প্লাস, তারপর যদি অন্তঃস্থ শক্তি হ্রাস পায় ডিইউ মাইনাস। ডিডব্লিউ সিস্টেম যদি বাইরের পরিবেশের উপর কাজ করে তাহলে বহিস্থ কাজ হবে পজিটিভ, আর বাইরের পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে তাহলে ডিডব্লিউটা হয়ে যাবে নেগেটিভ। সো এগুলার কখন কোনটার সাইন কি হবে, প্লাস না মাইনাস, এইগুলা হচ্ছে গিয়ে আমরা নিচে একটা বক্সে তোমাদের দিয়ে দিয়েছি যেন ক্যালকুলেশন করতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তাহলে একদম সহজ ফর্মুলাটা দিয়ে একটা অঙ্ক দেখি যে 150 জুল তাপ শক্তি প্রয়োগ করা হলে একটা সিস্টেমে, তার মানে আমাদের সিস্টেমে কি পরিমাণ তাপ, বাহ্যিক তাপ বাইরে থেকে দেয়া হচ্ছে। দ্যাট মিন্স আমাকে এখানে কিসের ভ্যালু বলে দিয়েছে, ডি কিউ এর ভ্যালু বলে দেয়া আছে, which is 150 জুল। এই তাপ শক্তি প্রয়োগ করা হলে অন্তঃস্থ শক্তি 60 জুল বৃদ্ধি পায়। এই যে সাইফুল 90 বলে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। এখন আব্দুল্লাহ বললা 90। তাহলে অন্তঃস্থ শক্তি কি পরিমাণ বৃদ্ধি পায়, ডিইউটা বৃদ্ধি পাবে হচ্ছে 60 জুল। আমাকে বলেছে সিস্টেমটি পরিবেশের উপর কি পরিমাণ কাজ করলো, তার মানে আমাকে কি বের করতে বললো, ডিডব্লিউটা বের করতে বলেছে। এই তো, এইটাই অঙ্ক। এখন তোমার মনে হতে পারে ভাই এরকম সহজ অঙ্ক কি পরীক্ষায় দেয় নাকি? মজার ব্যাপার, এটা অ্যাডমিশনের কোশ্চেন, সেটাও পরীক্ষায় আসে। পরীক্ষার হলে এই সহজ অঙ্কটাই তোমার কাছে সলভ করা পাহাড় সমান কষ্টের মনে হবে। তাহলে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। একটু আগে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখে আসলাম। তাহলে এখান থেকে ডিডব্লিউটা আশা করছি সবাই বের করতে পারবা, মনে মনেই বের করতে পারবা। তাহলে আমরা এখানে কিন্তু চাইলে একবারেই 90 অ্যান্সারটা লিখে দিতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ফর্মুলাটাকে আবার একটু বাম পাশে নিয়ে মাইনাস করে আরো এক লাইন মান বাড়ায় লিখে তারপর তোমাদের বুঝাই। 150 মাইনাস 60, ঠিক আছে, এইভাবে 90 জুল আসে। তাহলে অ্যান্সার কত চলে আসবে? অ্যান্সার চলে আসবে হচ্ছে 90 জুল। এই যে আমি 4 লাইন লিখলাম, কেন লিখলাম? তোমাদের বোঝানোর জন্য। তোমরা জানো কি করতে পারতা, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ লিখেই ডিডব্লিউ সমান 90 জুল লিখতে পারতা। তাহলে 2 লাইনে অঙ্কটা হয়ে যেত, ফর্মুলাটাও থাকতো, কারেক্ট অ্যান্সারটাও থাকতো। যদি রিটেনে আসে, রিটেনে আসলে তোমরা চাইলে এরকম 2 লাইনে অ্যান্সার করে দিতে পারো। আর অবজেক্টিভে আসলে তো মনে মনে করা যায়, এটা তো তোমার অবজেক্টিভে লেখার দরকার পড়বে না। আচ্ছা, এই যে ম্যাথটা করলাম, এরপর যদি আমরা আবার আরেকটা ম্যাথে একটু দেখতে যাই, এটা তো একদম সহজ ম্যাথ। এবার দেখি একটু বড় ম্যাথ। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 10⁵ প্যাসকেল চাপে একটা আদর্শ গ্যাসের আয়তন 0.04 মিটার কিউব। আয়তন 0.05 মিটার কিউব না হওয়া পর্যন্ত ধ্রুব চাপে গ্যাসটিকে উত্তপ্ত করা হলো। তার মানে আয়তন যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হলো ততক্ষণ পর্যন্ত গ্যাসটিকে উত্তপ্ত করা হলো ধ্রুব চাপে। অনেকগুলা প্রশ্ন, বাহ্যিক সম্পাদিত কাজ। তাহলে আমরা আগে ডিফাইন করে নেই আমাদেরকে কি কি বের করতে বলেছে প্রশ্নে। বাহ্যিক সম্পাদিত কাজ নির্ণয় করো, মানে বাহ্যিক কাজ, তার মানে আমাকে বের করতে হবে ডিডব্লিউ ইকুয়ালস টু হোয়াট, এটা বের করতে হবে।
এটা হচ্ছে আমার 1 নাম্বার কথা। ডিডব্লিউ ইকুয়ালস টু হোয়াট, এটা বের করতে হবে। গ্যাসের নতুন তাপমাত্রা নির্ণয় করো, তার মানে নতুন তাপমাত্রা T2 আসবে, সেটা বের করতে হবে। যদি গ্যাসের ভর 56 গ্রাম, গ্রাম আণবিক ভর 28 গ্রাম এবং ধ্রুব আয়তনে গ্রাম আণবিক আপেক্ষিক তাপ 0.5 জুল পার মোল পার কেলভিন হয়, তবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে আমাদের অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি যেটার পরিবর্তন, এই ডিইউটা বের করতে বলেছে। গ্যাসে মোট তাপের পরিমাণ নির্ণয় করো, মানে শুরুতে তুমি কি পরিমাণ তাপ দিয়েছিলা সেই ডিকিউ এর ভ্যালুটা তোমাকে এখান থেকে বের করতে বলেছে। তাহলে 4টা প্রশ্নের মধ্যে কি কি বের করতে হবে এটা আমরা শুরুতে এখানে দেখে নিলাম। এইবার আমরা কিন্তু প্রশ্নের মধ্যে খেয়াল রাখবো, 4টা অঙ্কই একসাথে কখনোই পরীক্ষায় আসবে না। আবারও বলি, 4টা প্রশ্ন কখনোই একসাথে এইভাবে দিবে না পরীক্ষায়, যে কোনো একটা দিবে। সো অনেকের যদি এখন মনের মধ্যে কোশ্চেন আসে বা অনেকে চ্যাট বক্স বা কিউএনএ তে কোশ্চেন করে বসো, ভাইয়া এত বড় প্রশ্ন কি রিটেনে দেয়? অবশ্যই না। কিন্তু কোনটা দিবে সেটা যেমন তুমিও জানো না, আমিও জানি না, তাই তোমাদেরকে আমরা সবগুলাই একসাথে দেখা দিই, যেই একটা আসবে সেই একটাই যেন তুমি সলভ করতে পারো। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাকে কি করতে হবে? আগে আমাকে একটু ভ্যালুগুলো একপাশে লিখে রাখতে হবে, কারণ এখানে অনেকগুলা ডেটা দেয়া আছে। তাহলে আমার গিভেন কি? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে এটা আমার ইনিশিয়াল টেম্পারেচার T1, সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। সো এই যে এইগুলাকে আর ছোটবেলার মতো 273 দিয়ে যোগ করে আমি লিখবো না। 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে যে 300 কেলভিন। এটা আমার মনে হয় এতদিনে তোমরা সবাই জানো। সো আমি T1 লিখার পরে একবারে ভ্যালুটা বসিয়ে দিলাম 300 কেলভিন। আমি আর এটা তোমাদেরকে করে দেখালাম না, ঠিক আছে? তাহলে T1 এর ভ্যালু কত? 300 কেলভিন। কিভাবে পেলাম? 27 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করে একবারে কেলভিনে নিয়ে গেলাম। অফ কোর্স মনে রাখবা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময় সব টেম্পারেচার কেলভিনে কনভার্ট করে তারপর করতে হবে। এবং 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল চাপে, তার মানে আমার একটা প্রেসারের ভ্যালু বলে দেয়া আছে, যেটার ভ্যালু বলে দেওয়া 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। 10 টু দি পাওয়ার 5 প্যাসকেলকে আমরা 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ারও লিখতে পারি চাইলে। নিউটন পার মিটার স্কয়ার আর হচ্ছে প্যাসকেল সবগুলাই সেম। তাহলে আমরা এটা লিখলাম নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এখানে আমরা এককটাকে একটু ঘুরায় লিখলাম। একটা আদর্শ গ্যাসের আয়তন 0.04 মিটার কিউব, তার মানে ইনিশিয়াল যে ভলিউমটা ছিল V1, এই V1 এর ভ্যালু বলে দেওয়া 0.04 মিটার কিউব। আয়তন আমরা কততে চেঞ্জ করলাম? 0.05 মিটার কিউবতে। তার মানে নতুন যে ভলিউম V2 সেটার ভ্যালু বলে দেওয়া আছে 0.05 মিটার কিউব। নতুন যে ভ্যালু বলে দেওয়া 0.05 মিটার কিউব। এখন ধ্রুব চাপে গ্যাসটাকে উত্তপ্ত করা হলো, এই কয়েকটা ভ্যালু আমাকে বলে দেওয়া আছে। আর এর সাথে বলে দেওয়া আছে যদি গ্যাসের ভর 56 গ্রাম হয়, তাহলে এটা কি আমাদের নরমাল যে ভর দেওয়ার কথা সেই ভর বলে দেওয়া। তাহলে স্মল এম বা কোনো কোনো বইয়ে ডব্লিউ দিয়ে লেখা, এটার ভ্যালু আমাদের কত বলে দেওয়া? 56 গ্রাম। আর আমাদের আণবিক ভর যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপিটাল এম, এইটার ভ্যালু আমাদের বলে দেওয়া আছে 28 গ্রাম। তাহলে আমাদের ভর, আমাদের আণবিক ভর এগুলোও কিন্তু দেয়া আছে, আমরা এগুলোও এই পাশে একটু লিখে রাখলাম। আর দেয়া হচ্ছে ধ্রুব আয়তনে আপেক্ষিক তাপ বা ধ্রুব আয়তনে গ্রাম আণবিক আপেক্ষিক তাপ, এটাকে আমাদের বইয়ে লেখা হয় সিভি বা মোলার আপেক্ষিক তাপ। এটার ভ্যালু 0.5 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। এই যে দেখো সবগুলা ডেটা আমি বাম পাশে তুলে নিয়ে আসলাম, আমার আর প্রশ্নের দিকে তাকানোর কোনো দরকার নেই। তাহলে আমার V1 দেয়া, V2 দেয়া, প্রেসার দেয়া, ইনিশিয়াল টেম্পারেচার T1 দেয়া, স্মল এম দেয়া, ক্যাপিটাল এম দেয়া, সিভি দেয়া, এই 7টা ডেটা আমাকে এখানে দেয়া আছে। তাহলে আমরা একটা একটা করে কি করব? সলভ করব।
তাহলে 1 নাম্বারটা কোশ্চেনটা যদি পরীক্ষার হলে আসে, আমাদের বের করতে বলেছে হচ্ছে DW, এবং DW এর ফর্মুলাটা কিন্তু আমরা একটু আগে দেখেছি। DW এর ফর্মুলাটাকে লেখা যায় হচ্ছে গিয়ে PdV, মানে P ইনটু প্রেসার ইনটু দ্য চেঞ্জ ইন ভলিউম। তাহলে প্রেসার P, আর এই ডিভিটাকে যখন নাকি আমরা লিখবো, প্রেসার P এর জায়গায় Pটা থাকলো, আর ডিভিটাকে আমরা লিখবো যখন, সেই ডিভি মানে হচ্ছে ভলিউমের চেঞ্জ, মানে V2 মাইনাস V1। তাহলে প্রেসারের ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ইনটু V2 মাইনাস V1 এর ভ্যালু হচ্ছে 0.05 মাইনাস 0.04। তাহলে এখানে আমার আসবে 10 টু দি পাওয়ার 5 থাকবে বাইরে, আর ব্র্যাকেট থেকে আসবে হচ্ছে 0.01। তাহলে দেখো 10 টু দি পাওয়ার 5 থাকবে বাইরে, আর 0.01 কে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 100। তাহলে 10 টু দি পাওয়ার 5 থাকবে হচ্ছে উপরে, 1 বাই 100, 100 কে লেখা যায় 10 স্কয়ার। আশা করছি এখন সবাই বুঝতেই পারছো, এটার অ্যান্সার আসবে 10 কিউব, বিকজ 5 মাইনাস 2। তাহলে 10 কিউবড মানে তুমি চাইলে 10 কিউবড জুলও লিখে আসতে পারো, তুমি চাইলে 1000 জুলও লিখে আসতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে আমার প্রথমটার অঙ্ক কিন্তু করা শেষ। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম অংশটুকের ম্যাথটুক করে ফেললাম আমরা এইভাবে করে। এই তাহলে এইটাকে একটু এইখানে লিখি, এই হয়েছে এখন। তাহলে ডিডব্লিউ সমান সমান পিডিভি, পিডিভি মানে ভলিউমের চেঞ্জ। তাহলে ডিভি এর মান 0.05 মাইনাস 0.04 মানে 0.01। এখানে কিন্তু 0.01 এর জায়গায় অনেকেরই তাড়াহুড়ায় 0.1 হয়ে যাবে, খুব কেয়ারফুল থাকবা, যেহেতু দুই ঘর পর দশমিক, সো 0.01, 0.01 কে ভাঙলে আসবে 1 বাই 100। সো 100 মানে 10 স্কয়ার, উপরে ছিল 10 টু দি পাওয়ার 5, 5 মাইনাস 2 3, 10 কিউব মানে 1000 জুল গেল। এরপর আসি হচ্ছে আমরা 2 নাম্বারটায়। 2 নাম্বারে বলেছে আমাদের নতুন যে টেম্পারেচার T2 আসবে সেটা বের করতে। তো আমার ভলিউম চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ আসবে। তাহলে এই যে ভলিউমের চেঞ্জ মানে আমাদের যদি টেম্পারেচারের চেঞ্জ T2 বের করতে হয়, তাহলে আমরা তো বয়েলের সূত্র পড়ছি, চার্লসের সূত্র পড়ছি। তাহলে T2 ডিভাইডেড বাই T1, চার্লসের সূত্র অনুযায়ী টেম্পারেচার আর ভলিউম প্রপোর্শনাল। তাহলে T2 ডিভাইডেড বাই T1 চলে আসবে হচ্ছে V2 ডিভাইডেড বাই V1। T2 ডিভাইডেড বাই T1 আসবে V2 ডিভাইডেড বাই V1, which implies T2 ডিভাইডেড বাই T1 এর ভ্যালু কিন্তু তুমি অলরেডি জানো, এটা 300 is equals to V2 ডিভাইডেড বাই V1 মানে 0.05 ডিভাইডেড বাই 0.04। দুইটারই দুই ঘর আগে দশমিক, আমি ঠাস করে দশমিকটাকে সরায় ফেলতে পারি। তাহলে T2 ডিভাইডেড বাই 300, আর এই পাশে আমার কত থাকবে, এই পাশে থাকবে আমার 5 ডিভাইডেড বাই 4। দুইটারই দুই ঘর আগে দশমিক, আমি 100 দিয়ে ডিভাইড করে দশমিক গুলাকে সরায় ফেললাম, 100 দিয়ে মাল্টিপ্লাই করে। তাহলে 5 ডিভাইডেড বাই 4, এর মানে T2 এর ভ্যালু আসবে হচ্ছে 5 ডিভাইডেড বাই 4 ইনটু ওই পাশ থেকে 300 এসে গুণ হবে। তাহলে রেজাল্ট কত চলে আসবে, 375। রেজাল্ট চলে আসবে হচ্ছে 375। এবং অবশ্যই মনে রাখবা, একক কিন্তু পরীক্ষার হলে জানি ভুল না হয়, এককটা কি হবে, একক আসবে হচ্ছে কেলভিন। 375 কেলভিন। এই যে আমি এখান থেকে নতুন যে টেম্পারেচার T2 সেটা বের করে ফেলতে পারলাম। এইবার আসি আরেকটা অংশে, আমাদের 3 নম্বরে বের করতে বলেছে হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। একটু আগে যে বক্সটা তোমাদের দেখিয়েছিলাম, সেই বক্সের ডিইউ এর একটা ফর্মুলা আমি কিন্তু লিখে দিয়েছিলাম। সেই ডিইউ কে কিভাবে লেখা যায়, এন সিভি ডিটি, এইভাবে করে ডিইউ কে লেখা যায়। তাহলে আমাদের যেহেতু এন দেয়া নাই, মানে মোল সংখ্যা ডিরেক্টলি দেয়া নাই, আমরা জানি ভর ডিভাইডেড বাই আণবিক ভর দিয়ে মোল সংখ্যা বের করা যায়। তাহলে স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, তার সাথে মাল্টিপ্লাই করব সিভি, তার সাথে মাল্টিপ্লাই করব ডিভি, ডিভি মানে সরি ডিটি, ডিটি মানে টেম্পারেচারের চেঞ্জ, সো T2 মাইনাস T1। এই যে আমার নিজের সুবিধা অনুযায়ী সব ঘুরায় পেঁচায় লিখলাম। মোল সংখ্যা এন, সেটাকে লিখলাম স্মল এম বাই ক্যাপিটাল এম, মানে ভর বাই আণবিক ভর। সিভি এর জায়গায় সিভিটা থাকলো, আর T2 মাইনাস T1 টাই হচ্ছে ডিটি মানে টেম্পারেচারের চেঞ্জ। তাহলে স্মল এম এর ভ্যালু কত, এটার ভ্যালু 56, আর ক্যাপিটাল এম এর ভ্যালু কত, এটার ভ্যালু 28। তার সাথে সিভি কে গুণ করতে হবে, মানে 0.5,
তার সাথে আমার T2 এর ভ্যালু যেটা আমি একটু আগে পেয়েছি 375 মাইনাস T1 এর ভ্যালু আমি অলরেডি দেখেছি 300 কেলভিন দেয়া ছিল। তাহলে 56 আর 28 এটাকে যদি আমরা কাটাকাটি করি কত চলে আসবে? 2 চলে আসবে। 0.5 কে আমরা লিখতে পারি হাফ, তার মানে 2 আর হাফ কাটা যাবে। তার সাথে এই পাশে 375 থেকে 300 চলে গেলে কত আসবে? সিম্পলি 75। এবং যেহেতু এটা ডিইউ শক্তি বের করলাম, ইউনিট কিন্তু আসবে জুলে, তার মানে এটার অ্যান্সার চলে আসবে 75 জুল। এই যে আমার আরেকটা অঙ্ক হয়ে গেল। লাস্টে আমাকে 4 নম্বরে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে ডি কিউ। সো এখন ডি কিউ বের করার জন্য যে দুইটা জিনিস দরকার, ডিইউ আর হচ্ছে ডিডব্লিউ, দুইটার ভ্যালুই তুমি অলরেডি জানো। তাহলে ডিইউ এর ভ্যালু হচ্ছে 75 আর ডিডব্লিউ এর ভ্যালু হচ্ছে গিয়ে 1000। তাহলে যোগ করলে আমার চলে আসবে 1075। এবং এটাও যেহেতু শক্তির ইকুয়েশন, তাই এটাও আসবে কি এককে? জুল এককে। আমি কিন্তু বেশ সময় নিয়ে ভেঙে ভেঙে তোমাদেরকে অঙ্কটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে এই ম্যাথটা করতে হয়। আরমান প্রশ্ন করেছো সিভি এর মান কোনটা? ওই যে এই যে এটা সিভি এর মান, এই যে এই 3 নাম্বার প্রশ্ন না? হ্যাঁ, এই যে 3 নাম্বারের লাস্টে দেখো বলা, ধ্রুব আয়তনে গ্রাম আণবিক আপেক্ষিক তাপ, মানে গ্রাম আণবিক মানে মোলার ইংলিশে বলে। সো গ্রাম আণবিক আপেক্ষিক তাপ মানে গ্রাম মোলার আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। ধ্রুব আয়তন মানে সিভি, নিচে একটা সিভি লিখতে হয়। আর ধ্রুব চাপ হলে সিপি লিখতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে আমরা এখান থেকে লিখে ফেলে অঙ্কগুলো সলভ করব। ভয়ের কোনো কারণ নাই, যে কোনো একটা তোমাকে বের করতে বলবে, সবগুলা বের করতে বলবে না। আশা করছি অঙ্কটা বুঝছো সবাই। আর তাহলে আমরা পরের অঙ্কতে যাই। এক খণ্ড বরফ উপর থেকে ভূমিতে পতিত হলো, এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হওয়ায় বরফ খণ্ডটির 1/4 গলে গেল। তাহলে এইখানে ধরো একটা বেজ ছিল, এই বেজের এখানে এরকম এক টুকরা বরফ আমরা এখানে রেখে দিয়েছিলাম। এখানে এরকম এক টুকরা বরফ ছিল। এটা কি হলো? পতিত হলো কোথায়? গ্রাউন্ডে। এটা হচ্ছে আমার ভূমি। সো এটা নামতে 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 কি হবে? এটা এখান থেকে পড়ে নিচের দিকে পড়তে থাকবে। সাপোজ এটা নিচের দিকে পড়তেছে, এটা নিচের দিকে পড়তেছে। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা বা যে হাইটটা, এই হাইটটাকে আমরা কি লিখতে পারি? এই হাইটটাকে আমরা মনে মনে ধরে নিতে পারি, হাইটটা হচ্ছে এইচ, মানে গ্রাউন্ড থেকে বরফটা শুরুতে যতটুকু উচ্চতায় ছিল। তাহলে এক খণ্ড বরফ উপর থেকে ভূমিতে পতিত হলো এবং এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হওয়ায় বরফ খণ্ডটির 1/4 গলে গেল। তোমার এই একটা লাইনের মধ্যেই বেসিক্যালি সম্পূর্ণ অঙ্কের ডেটা দেয়া আছে। পতন শক্তির 50%, তাহলে পতন হবার আগে বরফটার মধ্যে কি পরিমাণ এনার্জি ছিল? ওর মধ্যে এনার্জি ছিল হচ্ছে mgh পরিমাণ। কোন একটা বরফ টুকরা যদি একটা এইচ উচ্চতায় থাকে তাহলে তার মধ্যে পটেনশিয়াল এনার্জি থাকে, মানে বিভব শক্তি থাকে। তো mgh ছিল শুরুতে। এই বরফের টুকরাটা যখন নাকি নিচে পড়লো এবং এই নিচে পড়ার পর এইটা যখন এরকম কয়েকটা পিসে ভেঙে গেল, এই একটা পিস হয়ে গেল, তারপর সাপোজ এরকম একটা পিস হয়ে গেল, এই যে 2-3টা পিসে এরকম করে ভেঙে গেল বরফের টুকরাটা, ভেঙে যাওয়ার সাথে সাথে কি বললো? পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হয় এবং বরফ কিছুটা গলে যায়। তাহলে এই জায়গাটার মধ্যে এনার্জি কত হবে, বা এই জায়গাটার মধ্যে কি পরিমাণ এনার্জি থাকবে? এইচ, যেটা হিট এনার্জি, যেটা এইচ কিন্তু আবার হাইট না, ক্যাপিটাল এইচ হচ্ছে হিট এনার্জি আর স্মল এইচ হচ্ছে হাইট। তাহলে ক্যাপিটাল এইচ কোনটা? ক্যাপিটাল এইচ হবে mgh এর কত পার্সেন্ট? 50%। mgh এর 50%, এটাই তো তাপে রূপান্তরিত হয়েছে। তাহলে তাপ মানে হিট, হিট মানে ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল এইচ এর অ্যামাউন্ট টু কতটুক? পতন শক্তির 50%। তাহলে পতনের শুরুতে শক্তি ছিল পটেনশিয়াল এনার্জি, সেটার 50% হিটে কনভার্ট হলো। সো mgh এর 50% হয়ে যাবে ক্যাপিটাল এইচ। তার মানে ক্যাপিটাল এইচ এর ভ্যালু আসবে হলো mgh ডিভাইডেড বাই 2।
আবার অনেকে জিজ্ঞেস করবে এখন mgh ডিভাইডেড বাই 2 কিভাবে, থাক আমি তোমাদের ভেঙে ভেঙেই বলি। mgh এর 50% মানে 50/100, তো 50/100 মানে 2 দিয়ে ভাগ না, তাহলে এটা চলে আসবে হচ্ছে mgh ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার ক্যাপিটাল এইচ এর ফর্মুলা লিখলাম। এবং এই যে তাপে রূপান্তরিত হলো, এটা হওয়ার ফলে বরফখণ্ডটির 1/4 গলে গেল। মনে রেখো, বরফখণ্ডটির 1/4 গলে গেল। বরফখণ্ড যদি গলে যায় তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে, পানিতে পরিণত হবে। এবং বরফ গলে যদি পানি হয় তখন কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না, বরফ গলে পানিতে পরিণত হলে অবস্থার পরিবর্তন হয় বা স্টেট চেঞ্জ হয়। যদি স্টেট চেঞ্জ হয় তখন ms ডেল থিটা দিয়ে অঙ্ক করা যায় না, তখন mlf দিয়ে অঙ্ক করতে হয়। এবং বরফ গলনের সুপ্ত তাপ তোমাকে এখানে কিন্তু এলএফ আকারে দিয়ে দেয়া আছে। ঠিক আছে, তাহলে এই যে আমরা যা যা এই পাশে লিখলাম, এই অঙ্কগুলাকে এখন আমি ম্যাথমেটিক্যালি একটু প্রুফ করতে চাই। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে গিভেন ডেটা গুলো একটু লিখে নিতে হবে। গিভেন ডেটা কি, আমাদের বলেছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ মানে যে এলএফ, যেটা এই এলএফ এর ভ্যালু বলে দেওয়া আছে 80,000 ক্যালোরি পার কেজি এইভাবে। আর তাপের যান্ত্রিক সমতা যে, এইটার ভ্যালু আমাকে বলে দেয়া আছে, সেটা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। তার সাথে আমাকে জি এর ভ্যালু বলে দেওয়া আছে, জি এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাকে এইটুক দিয়ে হচ্ছে অঙ্কটুক করতে হবে। তাহলে আমরা যেটা দেখলাম যে শুরুতে এইটার মধ্যে কি পরিমাণ এনার্জি ছিল, mgh পরিমাণ এনার্জি ছিল। mgh এর 50% কিসে কনভার্ট হয়ে গেল প্রশ্ন অনুযায়ী, এই পতন শক্তির বা mgh এর 50% তাপে রূপান্তরিত হয়। তাপ মানে হচ্ছে হিট, এই হিটকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম, এইচ দিয়ে। তাহলে এইচ সমান সমান কি আসবে, এইচ সমান সমান আসবে হচ্ছে তার পতন শক্তি শুরুতে যে ছিল mgh, সেই mgh এর 50%। তাহলে mgh এর 50% মানে হচ্ছে mgh ডিভাইডেড বাই 2। এটার মানে হচ্ছে mgh ডিভাইডেড বাই 2। এটাই তো আমি এখানে দেখালাম অলরেডি। তাহলে ক্যাপিটাল এইচ এর ভ্যালু কত, mgh ডিভাইডেড বাই 2। এবং এই যে বরফ খণ্ডটুক গলে গেল 50% তাপে রূপান্তরিত হয়, বরফ খণ্ডটির কতটুকু গলে গেল, 1/4 গলে গেল। তার মানে বরফ খণ্ডটির ভর যদি এখানে m হয়, বরফ খণ্ডটির ভর যদি m হয়, তাহলে এখানে গলে যাওয়া ভর কতটুকু হবে, m ডিভাইডেড বাই 4। আমি এটা এইভাবে করে না লিখে এইখানে লিখে দেই যে ধরি বরফ টুকরাটির ভর m। তাহলে আমরা এইভাবে করে লিখি, ধরি টুকরাটির ভর মানে আমাদের যে বরফের টুকরাটা ছিল সেটার ভর ছিল m। সুতরাং গলে যাওয়া ভর মানে গলে যাওয়া বরফ বা কতটুক ভর গলে গেল সেইটুক যদি আমরা এইভাবে লিখি, গলে গেল, কি বললো আমাদের 1/4 গলে গেল, তাই না? তাহলে m ডিভাইডেড বাই 4। বরফ টুকরাটির ভর যদি m হয় তাহলে তার গলে যাওয়া অংশ কতটুক, 1/4, m ডিভাইডেড বাই 4। এই m ডিভাইডেড বাই 4 যেটা, এটাকে তাহলে আমরা একটু অন্য নাম দেই, এটাকে আমরা একটা m প্রাইম ধরে নেই। এই m ডিভাইডেড বাই 4 যেটা, এইটুকু আমরা একটু m প্রাইম ধরে নেই, তাহলে আমার জন্য ফর্মুলাতে বসানোটা আরেকটু ইজি হবে। তাহলে গলে যাওয়া ভর m প্রাইম, সেটার ভ্যালু হচ্ছে m বাই 4। তাহলে এই যে ফর্মুলাগুলো আমরা লিখলাম, একটু আগেই তো আমরা একটা ফর্মুলা দেখে আসছি, তাই না? কি ফর্মুলা দেখেছিলাম আমরা, ফর্মুলা একটা দেখেছিলাম W ইজ ইকুয়ালস টু JH, যেটাকে আমরা বলেছিলাম তাপের যান্ত্রিক সমতা। তাহলে W ইকুয়ালস টু JH যদি হয়, এইখান থেকে H সমান সমান আমরা কি লিখতে পারি, H সমান সমান W ডিভাইডেড বাই J। H সমান সমান আমরা কি লিখতে পারি, W ডিভাইডেড বাই J। এই H টা কি, H টা হচ্ছে সেই হিট, যে হিটটার জন্য বা যে তাপের জন্য বরফটুক 1/4 পানি গলে গেল।
তাহলে এই যে এই পাশে যে এইচ হিট, সেই হিটটাই কিন্তু ওই পাশে কিউ হিসেবে মানে তাপ হিসেবে, দুইটাই বেসিক্যালি তাপ। সো এইচ ও একটা তাপ, কিউ ও একটা তাপ, এই দুইটা তাপ হিসেবে এখানে ইউজড হয়েছে। তাহলে এইচ ডিভাইডেড বাই এইচ ইজ ইকুয়ালস টু কিউ। তাহলে এইচ সমান সমান লেখা যায় কি ডব্লিউ ডিভাইডেড বাই জে। এই পরিমাণ তাপ ইউজ করে বরফ গলেছে কতটুক? বরফ গলেছে 1/4। সো বরফ যদি স্টেট চেঞ্জ করে মানে বরফ গলে পানি হয়, তখন আমরা কিউ কে এম এস ডেল থিটা আকারে না লিখে কিউ কে এম এল এফ আকারে লিখি। এখানে এম হবে এম প্রাইম, এখানে এম হবে এম প্রাইম। তাহলে যে ডাব্লিউ বাই জে পরিমাণ তাপ গ্রহণ করে এম প্রাইম এল এফ পরিমাণ বরফ গলে পানি হয়ে গেল। তাহলে এখন তো আমি সবগুলোর ভ্যালু জানি, এখান থেকে আমাকে কি বের করতে হবে? এইচ এর ভ্যালুটা বা এম জি এইচ এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমাদের এইখানে যে আমরা কি জানি, তাপ শক্তি না এক প্রকার, এবং কাজ শক্তি সবগুলা জিনিসই বেসিক্যালি সেম। তাহলে এই যে হিটের জায়গাটায়, এই হিটের জায়গাটায় কিন্তু আমি একবারে লিখতে পারতাম হচ্ছে গিয়ে ডাব্লিউ ডিভাইডেড বাই জে, বা এটাকে আমি যদি ডাব্লিউ ধরে নিই। আচ্ছা, আলিফ প্রশ্ন করেছো এমএলএফ কেন লিখলেন, আবার একটু বুঝিয়ে দেন। তন্ময় আমাকে উত্তর বলে দিয়েছো 16,800, থ্যাংক ইউ। এমএলএফ লিখলাম কেন? কারণ আমাদের বলা যে একটা বরফ খন্ড কি হয়ে গেল, বরফ খন্ড গলে পানি হয়ে গেল, বরফ খন্ড গলে পানি হয়ে গেল। তাহলে শুরুতে ওর মধ্যে একটা শক্তি জমা ছিল। আমি তোমাদেরকে এই যে ক্যাপিটাল এইচ এ যদি কারো ঝামেলা হয়, তাহলে এইচ এইচ অনেকে মনে হয় গুলায় ফেলতেছো, আমি তাহলে একটু অন্যভাবে লিখে দেই। এই যে এমজিএইচ যেটা, এটাকে আমরা কি বলি? ডাব্লিউ বলতে পারি না, কাজও তো বলতে পারি। কারণ কোন একটা বস্তুকে তুমি যখন এইচ উচ্চতায় উপরে নিয়ে যাবা, তার মধ্যে বিভব শক্তি জমা হয় কেন? কারণ আমরা একটা ডাব্লিউ পরিমাণ কাজ করি। তাহলে ডাব্লিউ সমান সমান এমজিএইচ। তাহলে ক্যাপিটাল এইচ না লিখে আমি যদি এখানে ডাব্লিউ লিখি, তাহলে মনে হয় তোমাদের জন্য বোঝাটা আর একটু সহজ হবে। ডাব্লিউটা হচ্ছে গিয়ে কাজ, কি পরিমাণ ডাব্লিউ নিচে আসার পরে খরচ হয় সেটাকে আমরা ডাব্লিউ প্রাইম দিয়ে এইভাবে করে লিখতে পারবো। এখন দেখো তো সবাই একটু বুঝো কিনা, ক্যাপিটাল এইচ আর স্মল এইচ এর বেশ ঝামেলা হয় মনে হয়। তাহলে ডাব্লিউ এমজিএইচ যেটা, সেটাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়েও বলতে পারতাম, সেটাকে আমি ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। তাহলে একটা নির্দিষ্ট উচ্চতায় কোন একটা বরফের টুকরাকে রাখলে সেই ক্ষেত্রে তার মধ্যে একটা কাজ করতে হয়, কাজ করার ফলে বরফের টুকরাতে একটা বিভব শক্তি জমা হয়। তাহলে কাজ আর শক্তি আমরা চ্যাপ্টার 5 পড়েছিলাম, কাজ ক্ষমতা শক্তি, ওখানে ছিল কাজ আর শক্তি একই জিনিস। তাহলে তুমি যেই পরিমাণ কাজ ডব্লিউ করবা, সেই ডব্লিউটাই তার মধ্যে এমজিএইচ মানে বিভব শক্তি হিসেবে জমা হবে। এটা হচ্ছে উপরের ছবিটার ব্যাখ্যা। এটা যখন নিচে চলে আসলো, তার কিছু পরিমাণ শক্তি নষ্ট হলো। সেই নষ্ট হওয়া শক্তি কতটুক? 50% শক্তি নষ্ট হয়ে গেল, সেটা হচ্ছে এমজিএইচ এর 50%। তাহলে এমজিএইচ যেটা শুরুতে ডাব্লিউ ছিল, তার 50% নষ্ট হওয়ায় নতুন একটা শক্তি পাবো ডাব্লিউ প্রাইম। এটাও একটু বের করে রাখি। তাহলে ডাব্লিউ প্রাইম হবে এমজিএইচ এর 50/100, which is mgh divided by 2। তাহলে এবার খেয়াল করো, শুরুতে আমাদের শক্তি ছিল কতটুকু? mgh। এটা নিচে পড়ার পর শক্তি চলে আসলো mgh divided by 2, মানে অর্ধেক। তাহলে বাকি অর্ধেক গেল কই? শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী শক্তি তো সৃষ্টি বা বিনাশ হয় না, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তাহলে এই যে এমজিএইচ টা নিচে আসার পরে অর্ধেক হয়ে গেল, বাকি অর্ধেক কই গেল বলতো? বাকি অর্ধেক আসলে একটা কাজে লাগছে। কি কাজে লাগছে সেটা তোমাকে প্রশ্নে বলে দিয়েছে, যে 50% তাপে রূপান্তরিত হওয়ায় এই যে 50% তুমি পেলা, আর বাকি যে 50% নষ্ট হয়ে গেল বা লস্ট হয়ে গেল, সেই 50% টুক কাজ করলো কি? সেই 50% টুক যে ওই 50 মানে 1/4 বরফকে গলায় পানি বানায় ফেললো। এই যে মৌ আমাকে বলেছ পানি হতে, এক্স্যাক্টলি 50% যতটুক লস্ট হলো সেটুক দিয়ে হচ্ছে বরফটুক পানি হলো। বরফের পানি হতে তো একটু শক্তি লাগবে, তাপ শক্তি লাগবে। এখন মনে হয় সবাই বুঝবা। এই যে এলএফ যেটা, এলএফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। বরফের যদি তাপমাত্রা -10 ডিগ্রি থেকে -5 ডিগ্রিতে চেঞ্জ হয়, তাহলে কিউ এর ফর্মুলা হয় এম এস ডেল থিটা, আমরা ক্লাস 9-10 এ পড়ছি। পানির টেম্পারেচার যদি কখনো 20 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 80 ডিগ্রি সেলসিয়াসের পানি বানাতে হয়, তাহলে ফর্মুলা বসাতে হয় এম এস ডেল থিটা, কারণ তুমি একটা ডেল থিটা পাবা।
কিন্তু যদি কখনো বলে 5 কেজি বরফ গলে 5 কেজি পানি হলো, সেখানে এমএস ডেল থিটা ইউজ করা যায় না, তখন এমএলএফ ইউজ করতে হয়, ভর ইনটু বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। যদি কখনো প্রশ্নে বলে 5 কেজি পানি 5 কেজি বাষ্পে পরিণত হলো, তাহলে তখন এমএস ডেল থিটা বসানো যায় না, তখন বসাতে হয় এমএলভি, মানে লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। সেরকম যখন স্টেট চেঞ্জ করে, বরফ পানি হয়, পানি বাষ্প হয়, তখন আমরা এমএস ডেল থিটা বসাই না। এই জন্য আমরা কিউ কে কি লিখলাম, এম প্রাইম এল এফ লিখলাম। তাহলে এখানে আমরা এই ডাব্লিউটাকে একটা প্রাইম দিয়ে দেই, এই ডাব্লিউটাকে একটা প্রাইম দিয়ে দেই, তাহলে ডাব্লিউ প্রাইম বাই জে ইজ ইকুয়ালস টু এম প্রাইম ডিভাইডেড বাই এল এফ। এখন মনে হয় আশা করছি সবাই বুঝতে পেরেছো। তাহলে ডাব্লিউ প্রাইম এর ভ্যালু তো এখন আমি জানি। এইটাকে নিহা প্রশ্ন করেছে এমজিএইচ বাই টু কে 1/4 করেন নাই কেন? নিহা, এমজিএইচ বাই টু শক্তি, আর বরফ গলে 1/4 হয়েছে, এটা ভর। শক্তি আর ভর তো এক না, ঠিক আছে? শক্তির হিসাব আলাদা করব, ভরের হিসাব আলাদা। ওই ভরটুক আলাদা করেছি m/4, mgh বাই 2 আলাদা জিনিস। তাহলে ডাব্লিউ প্রাইমের ভ্যালুটা এখন বসাই। ডাব্লিউ প্রাইমের ভ্যালুটা হচ্ছে রেড কালার দিয়ে বসাই, তাহলে তোমার ক্যালকুলেশন বুঝতে ইজি হবে। ডাব্লিউ প্রাইমের ভ্যালু হচ্ছে mgh বাই 2, আর তার সাথে একটা জে ছিল। জে এর ভ্যালু কত? জে এর ভ্যালু হচ্ছে কি আমাকে বলে দেওয়া আছে 4.2। আর এই পাশে এম প্রাইম, এম প্রাইমের ভ্যালু তো আমরা এখানে বেরই করে ফেললাম। এম প্রাইমের ভ্যালু হচ্ছে এম ডিভাইডেড বাই 4, এম প্রাইমের ভ্যালু হচ্ছে এম ডিভাইডেড বাই 4। আর এলএফ, এলএফ এর ভ্যালু কত এটাও বলে দেয়া আছে আমাকে, এটার ভ্যালু বলে দেওয়া আছে 80,000, মানে 80,000। তাহলে এখন আমার মনে হয় আর কারো কাটাকাটি করতে কোনো ঝামেলা হবার কথা না। এই পাশ থেকে এম কাটা যাবে, এই পাশ থেকে একটা এম কাটা যাবে, তারপর 2 দিয়ে 4 কে কাটা যাবে, এইখানে থাকবে একটা 2, হয়ে গেল। এবার তাহলে আসো হাতে কলমে ক্যালকুলেশনটা দেখে ফেলি। এইবার যদি আমি হাতে কলমে ক্যালকুলেশনটা তোমাদের একটু বুঝাতে যাই, আমাদের কি টার্গেট বের করার? টার্গেট বের করার হচ্ছে এইচ। তাহলে আমাদের উপরে 4.2 যে গুণ হবে কার সাথে বলতো? 4.2 যে গুণ হবে 80000 এটার সাথে। আর নিচে আমাদের কি যাবে? নিচে আমাদের চলে যাবে, আগে থেকে একটা 2 বসে আছে, তার সাথে একটা জি চলে আসবে নিচে, ঠিক আছে? তাহলে নেক্সট লাইনে আমরা চাইলে এটাকে একটু ছোট করে ফেলতে পারি, যেমন 4.2 কে কি লেখা যায়? 4.2 কে লেখা যায় হচ্ছে 42/10, দশমিকটাকে যদি সরায় ফেলি, নিচে আগে থেকে 2 বসেছিল, জি এর ভ্যালু অলরেডি বলেই দেওয়া আছে, 10 বসাবো, আর উপরে আমাদের 80000 অনেকগুলা জিরো। এই যে আলিফ বলেছো 16800, এক্স্যাক্টলি এই তো এরকম অ্যান্সার আসবে। তাহলে এখন তো কাটাকাটি আশা করছি এখন তো বুঝেই গেছো। 10 10 100, এই 10 এই 10, 100 যদি উপরে 80,000 কাটা যায় তাহলে দুইটা শূন্য কাটা যায়, 800 থাকবে। আর এই 2 দিয়ে 42 কে কাটা যাবে, এটা চলে আসবে 21। তাহলে আমাদের আলটিমেটলি এইচ এর রেজাল্ট কত আসে? 21 ইন্টু 0, 21 ইন্টু 0, 21 কে 8 দিয়ে গুণ করলে 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 168 এত মিটার। শেষ, এই তো আমার অ্যান্সার 16800 মিটার। আশা করছি এখন সবাই মোটামুটি অঙ্কটা ক্লিয়ার। আবারও বলি, একদম উপরে যখন ছিল তখন তার শক্তি ছিল ডব্লিউ সমান এমজিএইচ, কারণ বিভব শক্তিটাই কৃত কাজ। তারপর নিচে নামার পর তার অর্ধেক শক্তি হারায় গেল, বাকি অর্ধেক থাকলো। তোমার মনের প্রশ্ন ছিল বাকি অর্ধেক গেল কই? সেই বাকি অর্ধেক কি করলো বলতো? 1/4 বরফ খন্ড কেটে ফেললো। তাহলে বরফ খন্ডর গলে গেল কতটুকু? m/4, এবং এই 1/4 বরফ খন্ড গলতে যে পরিমাণ এইচ, মানে যে পরিমাণ হিট তুমি ইউজ করেছিলা, সেই হিটটাই তাপ শক্তি হিসেবে ইউজ হবে। তাহলে হিট, এই পাশেও হিট, এটাও শক্তি, এই পাশে কিউ, এটাও শক্তি, শক্তি ইকুয়ালস টু শক্তি। তাহলে এইচ কে লেখা যায় ডাব্লিউ বাই জে, সো ডাব্লিউ প্রাইম ডিভাইডেড বাই জে, কারণ এই ফর্মুলাটা সবার মুখস্থ থাকার কথা, এটা তো মুখস্থর ফর্মুলা এইচ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জে এইচ। তাহলে এইচ কে কি লেখা যাবে? এইচ কে লেখা যাবে ডাব্লিউ বাই জে। তাহলে আমরা লিখলাম ডাব্লিউ প্রাইম বাই জে, বিকজ আর অর্ধেক বাকি থাকে। আর কিউ কে লেখা যাবে এমএলএফ, কারণ হচ্ছে বরফ গলে পানি হলে এমএলএফ হয়।
অঙ্কটা একটু লম্বা, একটু বড়, বুঝতে হয়। সব অঙ্কই তো সহজ সহজ করালে হবে না, একটা দুইটা তো একটু বড় অঙ্ক থাকবেই, একটা দুইটা অঙ্ক একটু বুঝতে ঝামেলা হতে পারে, একটু বড় হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? তাহলে আমাদের একটু পোল কোশ্চেন চলে আসছে একটা, তোমরা কাইন্ডলি একটু পোল কোশ্চেন 2 এর অ্যানসারটা আমাকে বলে দাও, তারপর আমরা একটা ব্রেকে চলে যাব। একটা স্থির আয়তন গ্যাস থার্মোমিটার পানির ত্রৈধবিন্দুতে চাপ দেয় 2.5 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কয়ার, এবং একটা উষ্ণ তরলে সে চাপ দেয় 5 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কয়ার। আমাকে বলেছে তরলের তাপমাত্রা কত হবে। আচ্ছা, আমি তাহলে পোলটা এন্ড করে দিয়ে তোমাদের রেজাল্টটা দেখাই। ম্যাক্সিমামই তোমরা অ্যান্সার দিয়েছো ডি, ভেরি গুড, থ্যাংক ইউ। কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে ডি। অনেকে কিন্তু সি অ্যান্সার দিয়েছো, নাও সি আর ডি কিন্তু খুবই ক্লোজ, এবং বিও অনেকে অ্যান্সার দিয়েছো। সো বি সি ডি এর মধ্যে ঝামেলা লাগাটা স্বাভাবিক। তাহলে এই বি সি ডি এর মধ্যে যে ঝামেলাটা, এটা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দেই। এই যে একটু আগে একটা ফর্মুলা পড়েছিলাম না বক্সে, যে টেম্পারেচার যখন আমাদের বের করতে হয় পানির ত্রৈধবিন্দু দিয়ে, তখন ফর্মুলা হচ্ছে 273.16 ইন্টু পি ডিভাইডেড বাই প্রেসার এট ট্রিপল পয়েন্ট, প্রেসার এট ট্রিপল পয়েন্ট টিআর। তাহলে 273.16 ইন্টু নর্মাল প্রেসার আমাকে বলে দেওয়া হচ্ছে 5 ইন্টু 10⁴, আর ত্রৈধবিন্দুতে চাপ হচ্ছে 2.5 ইন্টু 10⁴। 10⁴ কাটা যাবে, 5 আর 2.5 ভাগ করলে আসবে 2। খুব কেয়ারফুল থাকবা, যদি 273 থাকতো ফর্মুলায় তাহলে অ্যান্সার আসতো 546, যেহেতু 273.16 তাই অ্যান্সার আসবে 546.32, এবং খুবই অ্যাকিউরেট অ্যান্সার হচ্ছে ডি, কারণ 546.32 অপশনটা না থাকলে আমি 546 অ্যাপ্রক্সিমেট অ্যান্সার দাগাতে পারতাম। যেহেতু আমার এক্সাক্ট অ্যান্সারটা দশমিকে আছে, সো আমার এটা 546 দেওয়া যাবে না। এই জন্য কিন্তু স্যাররা এখানে একটু ধোকা দেওয়ার জন্য তোমাদেরকে এইভাবে করে বলে দিয়েছে। ঠিক আছে, একটু কেয়ারফুল থাকতে হবে। তানিয়া আমাকে একটা প্রশ্ন করেছো, ভাইয়া জে ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 4.2 কেন আগের অঙ্কে? 2 ইন্টু 4.2 কেন? কই 2 ইন্টু 4.2? ও আচ্ছা, এইখানে। ও, এই যে ডাব্লিউ প্রাইম যেটা, এই ডাব্লিউ প্রাইমের নিজের ভ্যালুটুক কত? ডাব্লিউ প্রাইমের ভ্যালুটাই এমজিএইচ বাই 2। সো এই যে এমজিএইচ বাই 2 রেড কালার যেটা, এই পুরাটাই হচ্ছে ডাব্লিউ প্রাইমের ভ্যালু, আর নিচে তো একটা যে আগে থেকে বসেছিল ব্লু কালারের, ওই জন্য ওর ভ্যালুটা লিখছি 4.2। ঠিক আছে, এখন মনে হয় আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমাদের এই যে পোল কোশ্চেন 2 যেটা, এই পর্যন্ত আমাকে একটু সবাই এখন চ্যাট বক্সে জানাও তো, যে এই পর্যন্ত যে কয়েকটা ম্যাথ দেখিয়েছি মোটামুটি সবগুলা ম্যাথ মাথায় ঢুকেছে কিনা বা বুঝতে পেরেছো কিনা। যদি মোটামুটি বুঝতে পারো তাহলে এখন আমরা একটু মাথাটা ঠান্ডা করার জন্য মনে হয় ব্রেক নিতে পারি। আচ্ছা।